চোখে শিশুর মতো নিষ্পাপতা, মুখে একরাশ নির্বুদ্ধিতা। ভাই, বন্ধু, প্রতিবেশী সবাই যাকে ঠাট্টার পাত্র বানিয়ে এসেছে। সেই 15 বছর আগে বড় ভাইও তার বন্ধুদের বাঁচাতে একটি খুনের দায়ে জেলে গিয়েছিল। তার কাছে তার বড় ভাই সবকিছু। ভাইয়ের জন্য সে সবই করতে পারে। আজ 15 বছর পর সে জেল থেকে ফিরেছে। মানুষটা একই আছে, কিন্তু তার ভেতর সবকিছু বদলে গেছে। চোখে এখন অদ্ভুত শূন্যতা, আর মস্তিষ্কে এমন এক ক্ষমতা যা দিয়ে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। মাত্র কিছু কথার খেলায় সে মানুষের ব্রেন ওয়াশ করে ফেলতে পারে, ঠিক যেমনটা কানচেলা কানে ঢুকে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এতদিন যে সবার ঠাট্টার পাত্র ছিল, সব হাসি মুখে মেনে নিত, কিন্তু এবার সে মেতেছে এক প্রতিশোধের খেলায়। আর এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটা নিষ্পাপ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সবচেয়ে বিপজ্জনক এক খেলোয়াড়ের ব্রেইনের খেলা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া সাসপেন্স আর টুইস্টে ভরা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ কান খাজুরার কথা। প্রথমেই বলে নিচ্ছি, 8টি এপিসোডের সিরিজ, ডিউরেশন 6 ঘন্টার মতো। তারপরও আমি কম সময়ের মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আর কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাচ্ছি। গোয়া সেন্ট্রাল জেল। খুনের দায়ে 15 বছর জেল খাটার পর আশু আজ মুক্তি পেয়েছে। আর এ হচ্ছে আশুর বড় ভাই ম্যাক্স, শহরের একটি বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। ম্যাক্স আশুকে নিয়ে একটি ব্রিজের নিচে যায় এবং সামনের শাস্ত্রী কলোনি দেখিয়ে বলে যে এই পুরো কলোনির ডেভেলপমেন্টের কাজ তার কোম্পানি পেয়েছে। এখানে বড় বড় অত্যাধুনিক ভিলা হবে, কলোনির চেহারাই বদলে যাবে। আর এটা ম্যাক্সের ড্রিম প্রজেক্ট। ম্যাক্সের সারা জীবনের সব কিছু ম্যাক্স এই প্রজেক্টের উপর লাগিয়েছে। এরপর ম্যাক্স আশুকে একটি পাবে নিয়ে যায়। এ হচ্ছে ম্যাক্সের বন্ধু এবং বিজনেস পার্টনার শার্দুল, আর এই ম্যাক্সের ওয়াইফ নিশা। আর এই মোটা ব্যক্তির নাম পেদ্রো, পেশায় লয়ার, তবে ম্যাক্সের পার্টনারও। মূলত আশু 15 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছে। সেই আনন্দেই ম্যাক্স সবাইকে নিয়ে পার্টিকে একটি নতুন আইফোনও গিফট করে। আশু ছোট থেকেই সাদামাটা স্বভাবের, কথা বলতে গেলেও আটকে যায়। এক কথায় আর 5 জনের থেকে একটু আলাদা, তাই সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তবে আজ এতদিন পর জেল থেকে ফিরেছে, তাই ম্যাক্স আশুকে নিজের মতো আনন্দ করতে ছেড়ে দিয়েছে। তবে পেদ্রো ম্যাক্সকে বলছিল, ওকে কোথায় রাখবি, তোর বাড়িতে? ম্যাক্স বলে, দেখ মাত্র বের হয়েছে, ট্রাবল করিস না। পেদ্রোর কথা কে ট্রাবল করছে? আমি? ও নিজেই তো একটা ট্রাবল। তো পার্টিতে বেশি ড্রিঙ্ক করায় আশু পুরোই মাতাল হয়ে পড়লে ম্যাক্স আশুকে তার বাড়িতে নিয়ে যায়। আর তখনই ম্যাক্সের মনে পড়ে 15 বছর আগে একজন ট্যুরিস্ট মহিলাকে খুনের দায়ে আশুকে জেলে যেতে হয়েছিল। সিন চলে যায় পরদিন। এ হচ্ছে ম্যাক্সের মেয়ে ইরা। আশুর ফোন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই ইরা আশুর ফোন থেকে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আশুকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। সিন চলে যায় ম্যাক্সের অফিসে। ম্যাক্সের সামনে যে বসে আছে তার নাম ক্যাথি। তারা একসাথে কাজ করে, কিন্তু ম্যাক্স ক্যাথিকে এই প্রজেক্টে রাখতে চাচ্ছে না। অবশ্য ক্যাথি এর জন্য বড় একটি অ্যামাউন্টও দাবি করছে, কিন্তু ম্যাক্স তার অর্ধেকও দিতে চাচ্ছে না। এই জন্য ক্যাথি একসময় থ্রেট দেয় যে তোমার কোম্পানির সব দুর্নীতি আমি জানি, আমি সব কিছু প্রকাশ করে দিব। আর এটা নিয়ে তর্কের এক পর্যায়ে শার্দুল ক্যাথিকে একটি চর মেরে বসায়। ক্যাথি এই অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট ডিমান্ড করে বেরিয়ে যায়। অন্যদিকে আশুকে দেখা যায় ডিএসপি লিনার সাথে কথা বলছে। মূলত আশু জেলে থাকতে লিনার হয়ে কিছু কাজ করত, তবে কি কাজ করত তা আমি একটু পর বলছি। লিনা জানতে চাচ্ছিল এখন কী প্ল্যান করছো, চাইলে আমাদের সাথে কাজ করতে পারো। কিন্তু আশু বলে দেয়, ম্যাক্স আছে না, ওই আমার সব কিছু দেখবে, ও আমাকে কাজ দিবে। কিন্তু লিনা বিশ্বাস করতেই চাইছে না যে ম্যাক্স আশুকে কাজে নিবে বা দেখাশোনা করবে। এর মধ্যে লিনার কল এলে লিনা চলে যায়। আর আশুও ম্যাক্সকে কল করে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ম্যাক্স বলে এখন সময় নেই, আমি কাজ করছি, পরে কথা বলবো, বলেই কল কেটে দেয়। সিন চলে যায় রাতে। আশু এখনও ম্যাক্সের সাথে কথা বলতে পারেনি, তাই আশু ম্যাক্সের রুমের সামনে যেতেই ভিতর থেকে শব্দ পেয়ে বুঝতে পারছিল ম্যাক্স আর নিশা ফিজিক্যাল করছে। তাই আশু ম্যাক্সকে ডাকার জন্য একটি প্ল্যান করে। আশু কিচেনে থাকা নাইফ দিয়ে হাত কেটে ম্যাক্সকে ডাকে, আর এমন অবস্থায় দেখে ম্যাক্সও বেরিয়ে আসে। এরপর আশুর হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলছিল তুই এখন ঘুমাতে যা, কিন্তু আশু একটু ড্রিঙ্ক করতে চায়, এই জন্য ম্যাক্সও আর না করতে পারছিল না। এরপর দুই ভাই ড্রিঙ্ক করতে করতে ম্যাক্স আশুর কাছে জানতে চাচ্ছিল এখন তুই কী করার প্ল্যান করছিস। আশু বলে তোর সাথে জয়েন করব, কিন্তু ম্যাক্স বলে দেখ আশু, কোম্পানিতে আগে থেকেই সবার কাজ নির্ধারণ করা, এখন আবার নতুন প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে, এমনিতে সবাই ব্যস্ত, তোকে শেখাতে অনেক সময় লাগবে। আবার সময়টা এখন এমন যাচ্ছে নিচের লোকেরা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আশু জানতে চায় কে। ম্যাক্স তখন ক্যাথির কথা বলে যে মেয়েটা ভালো, কিন্তু মদ আর জোয়ার নেশায় আসক্ত, অনেক ঋণগ্রস্ত, তাই আমি ওকে এই প্রজেক্টে নিতে চাইনি। এই জন্য ও আমাকে এখন ব্ল্যাকমেইল করছে, যেভাবেই হোক এখন আমাকে এটি সলভ করা লাগবে। ম্যাক্স আশুকে ঘুমাতে যেতে বলে নিজের রুমে চলে যায়। এরপর আশু ম্যাক্সের ডয়ারে থাকা কোম্পানির একটি বুশিয়ার থেকে
ক্যাথির ডিটেলস জানতে পারে আর পরবর্তী দিন থেকেই ক্যাথিকে ফলো করতে শুরু করে। ক্যাথি মূলত মদ আর জুয়ায় আসক্ত, বাড়িতে একাই থাকে। আবার ক্যাথির বিষয়ে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে গিয়েও আশু জানতে পারে ক্যাথি একাকিত্বে ভুগছে। আবার ড্রিঙ্ক করে ড্রাইভ করায় একটি অ্যাক্সিডেন্টে ক্যাথির একমাত্র মেয়েটা মারা গিয়েছিল। এই জন্য কেসও হয়েছিল। সবাই ক্যাথিকেই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে। আশু ক্যাথিকে ফলো করতে করতে একদিন ক্যাথির জোয়ার টেবিলে বসে যায় আর জেনে বুঝে ক্যাথির কাছে হেরে ক্যাথির মনোযোগ আকর্ষণ করে। এরপর ক্যাথির সাথে পরিচয় হয় আর এভাবে কয়েকদিন চলার পর একসময় ক্যাথির বেড পর্যন্ত পৌঁছে যায়। তবে আশুর মাথায় অন্য প্ল্যান। আশু ক্যাথিকে নিজের মেয়ের মৃত্যুর কথাগুলো মনে করিয়ে দেয় যে তুমি দায়ী আর তোমার কি এখন বেঁচে থাকার অধিকার আছে। মূলত আশু ক্যাথির ব্রেন ওয়াশ করে ফেলে, যে জন্য ক্যাথি একসময় আত্মহনন করে। আর ক্যাথির মৃত্যুর কথা জানার পর ম্যাক্সরা তো অফিসে সেলিব্রেট করছে, কারণ এখন তাদের আর কোনো বাধা নেই। এর মধ্যে ম্যাক্সের সাথে দেখা করতে আশু আসে আর ম্যাক্স আশুকে নিজের কেবিনে নিয়ে যায়। এরপর কথায় কথায় আশু ক্যাথির প্রসঙ্গ তুলে বলে যে তোর ক্যাথির সমস্যা তো সলভ হয়ে গেছে, এখন তো আমাকে কাজে রাখতে পারিস। আর এটা শুনে ম্যাক্সের সন্দেহ হয়। ম্যাক্স জানতে চায় ক্যাথির মৃত্যুর সাথে তোর কোনো কানেকশন আছে। আশু জানতে চায় এভাবে কেন বলছিস? ম্যাক্সের কথা না হলে আমার কলিগ মারা গেল, এখনও সৎকার হয়নি, আর তুই তোর ফায়দা নেওয়ার জন্য অফিসে এসেছিস। আশু বলে আমি এমনটা ভাবিনি। ম্যাক্সের কথা তুই কি ভেবেছিস আমি জানি না, কিন্তু এই প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো ঝামেলা চাই না। তুই তোর ব্যবস্থা কর, নিজের থাকার জায়গা আর কাজ খুঁজে নে। ম্যাক্স এর জন্য আশুকে একটি চেক লিখে দিয়ে অফিস থেকে বের করে দেয়। এরপর আশু ডিএসপি লিনাকে কল করে কাজের কথা বলে। লিনা বলে ম্যাক্সের সাথে বনেনি তাই তো? আশু বলে না, প্রজেক্ট শুরু হওয়া পর্যন্ত সময় আছে, কোনো কাজ থাকলে বলুন। এরপর লিনা কার পাঠিয়ে আশুকে থানায় নিয়ে যায়। মূলত মার্টিন লোবো নামে এক রেস্টুরেন্ট মালিককে কেউ পিঠে, ঘাড়ে আর বুকে ছুরি মেরে খুন করেছে। পুলিশ একজন ট্যাক্সি ড্রাইভারকে অ্যারেস্ট করেছে। আশু শুধু তার সাথে কথা বলে তার পেটের থেকে কথা বের করতে হবে। এজন্য আশুকেও ওই ট্যাক্সি ড্রাইভারের সেলে রাখা হয়। আর এরপর কথায় কথায় ওই ট্যাক্সি ড্রাইভার জন আশুকে তার বিষয়ে বলে যে সে একদিন নেশাগ্রস্ত এক যাত্রীকে নিয়ে যাচ্ছিল। তখন তার গার্লফ্রেন্ড কল করায় ওটিপি নিতে দেরি হয়, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরপরে যাত্রীকে ড্রপ করার পর সে ভাড়াও কম দিতে চাচ্ছিল। আর এটা নিয়ে জনের সাথে তার ফাইটও হয়। আর ওই রাতেই পুলিশ জনের বাড়ি থেকে ওই যাত্রীর খুনের দায়ে জনকে অ্যারেস্ট করেছিল, কারণ জনের সাথে তার ফাইটের দৃশ্য সবাই দেখেছিল। জন বলছে সেই সন্দেহ থেকে পুলিশ তাকে ধরেছে, তবে খুন সে করেনি। এরপর জন আশুর কাছে তার অপরাধের বিষয়ে জানতে চাইলে আশুও বলে যে আমাকেও খুনের কেসে ধরেছে। আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম ওই রেস্টুরেন্টের মালিক আমাকে তোতলা বলে সবার সামনে অপমান করছিল, তাই আমি ঝামেলা করে বেরিয়ে যাই। আর এরপর বারে ড্রিঙ্ক করে বাড়িতে চলে আসি। পরে পুলিশ আমাকে ওই রেস্টুরেন্ট মালিকের খুনের দায় ধরেছে। জন জানতে চায় তার নাম কি। আশু বলে মার্টিন লোবো। আর নাম শুনেই জন বলে তাকে খুনের দায়ী তো পুলিশ আমাকে ধরেছে। আশুকেও যেহেতু একই খুনের দায় ধরেছে, আবার আশুর মানসিক সমস্যাও আছে। আশু ঠিকমতো বলতেও পারছে না ওই খুনটি সেই করেছে কিনা, তাই জন সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। জন আশুকে বোঝায় তোমার যেহেতু ওই সময়ের কথা মনে নেই, নেশার ঘরে তুমি হয়তো বা খুন করেছ, তবে চিন্তা করো না, তুমি যদি আমার লয়ারের সাথে কথা বলো আর তার কাছে স্বীকার করো তুমি খুন করেছ, তাহলে তোমাকে মানসিক রোগী দেখিয়ে বের করে নেবে। আশু ও জনের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আশু বলছিল ঠিক আছে, আমি বলবো আমি ওর গলা কেটে খুন করেছি। তখনই জন বলে না, গলা কেটে না, বলবে পিছে, ঘাড়ে আর বুকে ছুরি মেরেছ। আর জনের মুখে এটা শোনার পরই লিনারা এখন কনফার্ম হয়ে যায় জনই খুনটা করেছে, না হলে খুনের প্যাটার্ন জানবে কিভাবে। আর আশুর এই পারদর্শিতা দেখে কমিশনার প্রশংসা করে বলছিল ও তো অনেক ভালো। লিনা বলে ভালো? ও ভয়ঙ্কর। আপনিও যদি কিছুক্ষণ ওর সাথে থাকেন আপনার ব্রেন নিয়েও খেলবে, আপনাকে দিয়ে কী করাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এটাই আশুর সুপার পাওয়ার, কথার জালে ফেলে কখন যে কাকে নিয়ে কি করাবে কেউই তা বুঝতে পারবে না। আর পুলিশ আশুর এই দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের কেস সলভ করার কাজ করছে। এটাই মূলত পুলিশের সাথে আশুর কাজ। পুলিশের এই কেসটি সলভ করে দেওয়ার পর আশু শাস্ত্রী কলোনিতে একটি বাসা ভাড়া নেয়। এদিকে ম্যাক্সের কোম্পানি এই শাস্ত্রী কলোনিকে রিডেভেলপমেন্টের কাজ শুরু করবে, তাই এখানে যে বাসিন্দারা আছে তাদেরকে নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করা হয়। আর এই মিটিংয়ের সব দায়িত্ব ছিল পেড্রোর উপর। এদিকে আশু তার বাসায় উঠেই পাশের দোকান থেকে রুটি কিনতে গেলে সেখানে আশুর ক্লাসমেট অময়ের সাথে দেখা হয়। তবে অময় এখন অময় নেই, সে এখন অ্যামি হয়ে গেছে। আর তার বাবার মৃত্যুর পর অ্যামি এখানে বেকারি খুলেছে। অ্যামি জানতে চায় তুমি এখানে কি করছো, ম্যাক্সের সাথে থাকো না? আশু বলে আসলে ম্যাক্সই আমাকে এখানে পাঠিয়েছে, রিডেভেলপমেন্টের কাজ চলবে তো। তখন অ্যামি জানায় যে এখানে বাসিন্দাদের সাথে ম্যাক্স ডেভেলপমেন্টের আজকে একটি মিটিং আছে। এরপর কথায় কথায় অ্যামির বাসায় পৌঁছে যায়। আর আশু দেখে আশু অ্যামির বাসার পাশের বাসাটাই ভাড়া নিয়েছে। অন্যদিকে ম্যাক্সরা
শাস্ত্রী কলোনির অডিটোরিয়ামে কলোনির লোকেদের জন্য অপেক্ষা করছে, কারণ সবাইকে ব্রুশিয়ার দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। তবে একটি বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউই আসেনি। অবশ্য পেট্রো বলছিল সবাই এসে পড়বে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর না আসায় ওই বৃদ্ধ মহিলা বলে ওঠে কেউ আসবে না। আর তার কথা আমরা জানতে পারি এই মহিলার নাম হচ্ছে দেশমুখ বাই। এই পুরো শাস্ত্রী কলোনি সে শাসন করে। আর দেশমুখ বাই ম্যাক্সদেরকেও বলে যে এই শাস্ত্রী কলোনির কী হবে, এখানে কি করবে, কে করবে, কার কতটুকু ভাগ হবে, সব কিছু দেশমুখ বাই নির্ধারণ করে দিবে। মানে ম্যাক্সদেরকে দেশমুখ বাইয়ের সাথে কম্প্রোমাইজ করে কাজ করতে হবে। কিন্তু ম্যাক্স এটা পছন্দ করে না, তাই ম্যাক্স দেশমুখ বাইয়ের সাথে কোনো কথা না জড়িয়ে চলে যাচ্ছিল। তবে যখনই তারা কারের কাছে আসে, পুরো কারে ডিম মেরে নষ্ট করে রাখা হয়েছে। এই মিটিংটি ঠিকমতো করার দায়িত্ব ছিল পেড্রোর, তাই ম্যাক্স পেড্রোকেই দায়ী করছে। এই জন্য পেড্রোকে কার পরিষ্কার করতে বলে ম্যাক্স শার্দুলকে নিয়ে চলে যায়। আর পেড্রো যখন কার পরিষ্কার করছিল তখন পেড্রো আশুকে দেখতে পায়। পেড্রো আশুর কাছে জানতে চায় তুমি এখানে কি করছো। আশু বলে আমি এখানে থেকে ম্যাক্সকে সাহায্য করতে চাচ্ছি। পেড্রোর কথা এখানে থেকে লাভ নেই, কয়েকদিন পর তো আমরা এটা ভেঙে ফেলবো, তুমি অন্য কোথাও চলে যাও। তখন আশু মিটিংয়ের কথা বলে যে মিটিং তো মনে হয় ভালো মতো হয়নি, তাই না? আশু বলে আমি এখানে লোকেদের সাথে কথা বলে তাদের রাজি করাতে পারি, কিন্তু পেড্রো বলছিল তোমার এসবের মধ্যে ইনভলভ হওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার নিজেরটা দেখো। এরপর পেড্রো যখন চলে যাচ্ছিল তখন আশু পেড্রোকে শুধু মনে করিয়ে দেয় 15 বছর আগে আমি যদি জেলে না যেতাম তাহলে তোমার যে পজিশন, তোমার যে সাকসেস, আজ আমি এখানে থাকতাম। অবশ্য পেড্রো সেই কথাগুলো উড়িয়ে দিয়ে চলে যায়। সিন চলে যায় ম্যাক্সের অফিসে। মিটিংয়ের এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাক্সরা আলোচনা করছিল। ঠিক তখনই নিশা এসে পড়ে আর ম্যাক্সরা আলোচনা বন্ধ করে দেয়। নিশা মূলত এই কোম্পানির ডিজাইনার, কিন্তু ম্যাক্স নিশাকে এই সমস্যার কথা কিছুই বলতে চাচ্ছে না, তাই নিশার থেকে সবকিছু গোপন করে যায়। এদিকে নিশা সবকিছু রেডি করে ফেলেছে, সামনে পার্টির ইনভাইটেশন লেটারগুলো রেডি করেছে। তাই নিশা চলে যাওয়া মাত্রই ম্যাক্স বলছিল এখন আমাদের এক মুহূর্ত লেট করা উচিত হবে না, কারণ তাদেরকে ওখানে কাজ শুরু করতে হলে ওইখানের বাসিন্দাদের থেকে সিগনেচার নিতে হবে। তাই ম্যাক্স শার্দুলকে বলে চল দেশমুখ ভাইয়ের সাথে কথা বলি। তখন পেড্রো জানায় শাস্ত্রী কলোনিতে আশুর সাথে দেখা হচ্ছিল। আর আশুর কথা শুনে ম্যাক্সে বলছিল ও থাকার জন্য আর কোনো জায়গা পেল না। এরপর ম্যাক্সরা বেরিয়ে যায়। অন্যদিকে আশুকে দেখা যায় অ্যামির সাথে কথা বলছে। মূলত ওই মিটিংয়ের বিষয়টি তুলে আশু অ্যামির থেকে দেশমুখ বায়ের সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে। অ্যামিও বলে যে ওই দেশমুখ বায়ের তার পরিবার কোনো সাধারণ পরিবার না, 3 জেনারেশন যাবৎ তারা এই শাস্ত্রী কলোনিকে শাসন করছে। দেশমুখ বাই তার লোকেদের জন্য অনেক কিছু করেছে, তাই সবাই তার কথাই চলে। আর সে সকল বিশ্বস্ত লোকদেরকে তার কাজে রেখেছে, ছেলে, ভাতিজা, জামাই সবাইকে রেখেছে। দেশমুখ বায়ের 2টি ছেলে আছে, একজনের নাম সুরিয়া, আরেকজনের নাম বাবায়া। বাবায়া ছোট, দেশমুখ বায়ের সবচেয়ে পছন্দের ছেলে। আর সুরিয়া ব্যবসার সবকিছু দেখাশোনা করে, কিন্তু সবকিছু নেতৃত্ব দেয় দেশমুখ বাই নিজেই। এদিকে ম্যাক্স আর শার্দুল দেশমুখ বাইয়ের সাথে দেখা করতে এসেছে। ম্যাক্স প্রথমে মিটিংয়ের বিষয়ে সরি বলে আর দেশমুখ বাইকে বলে যে পুরো শাস্ত্রী কলোনিতে দেশমুখ পরিবারের যে সকল জমি আছে প্রত্যেক জমির বিনিময়ে আমি আপনাদেরকে একটি 3 BHK ফ্ল্যাট দিব। কিন্তু দেশমুখ বাই নদীর কিনারে 3টি ভিলা দাবি করছে, যেটা ম্যাক্সের পক্ষে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য ম্যাক্স বলেই দেয় যে এই প্রজেক্টটা অন্য সকল প্রজেক্টের মতো নয়, এখানে সব হাই ক্লাস লোক আসবে। দেশমুখ বাইয়ের কথা ক্লাসের কথা বলছো, তুমি কোন ক্লাসের? বাবার সারনাম ব্যবহার না করে মায়ের সারনাম ব্যবহার করো। আর দেশমুখ বাইয়ের কথায় আমরা এটাও জানতে পারি ম্যাক্স মূলত এমএলএ সান্তোষের ভাগ্নে, আর নিজেদেরকে লোকাল দেখানোর জন্য বাবার সারনাম ব্যবহার না করে মায়ের সারনাম ব্যবহার করছে। আর সেই এসেছে ক্লাস দেখাতে। দেশমুখ বাই বলে তুমি তো তোমার মামার কুত্তা, আর কিছুই না। আর এসব শুনে ম্যাক্স একটু রেগেই যায়। ম্যাক্স দেশমুখ বাইকে ইনভাইটেশন লেটার দিয়ে বলে পরশু আমি একটি পার্টি রেখেছি, সেখানে এসে আপনার ক্লাস পরীক্ষা করে যাবেন। এদিকে আশু ম্যাক্সের বাড়ির সামনে অপেক্ষা করছিল। তখন নিশা কার নিয়ে যাওয়ার সময় আশুকে দেখে জানতে চায় তুমি এখানে কি করছো। নিশা মূলত ইনভেস্টরদের পার্টিতে ইনভাইট করতে যাচ্ছিল। যে ইনভাইটেশন লেটার দেখে আশু জানতে চায় পার্টি এখনও হবে। নিশা জানতে চায় কেন, কোনো সমস্যা হচ্ছে। এরপর আশু নিশাকে দেশমুখ বাইয়ের সমস্যার বিষয়টি খুলে বলে। সিন চলে যায় রাতে। ম্যাক্স আশুর সাথে দেখা করে আশুকে বলে তোকে আমি টাকা দিয়েছি কাজ করার জন্য, সেটেল হওয়ার জন্য, তুই এখানে কি করছিস? আর নিশাকে ফলো করেছিস কেন? কি বলেছিস ওকে? সত্যি করে বল আমাকে। আশু বলে দেখ ম্যাক্স, কলোনির মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমাদের জানতে হবে। আর এই দেশমুখ বাইয়ের সাথে ঝামেলা করে কোনো লাভ হবে না। তাকে মূল্য দিতে হবে, তাকে বোঝাতে হবে ক্ষমতা তার হাতে, তবে আমাদের কাজ হবে। আর এই কথা শুনে ম্যাক্স আশুকে বলে দেখ আশু, আমার পরিবার বা আমার ব্যবসা নিয়ে তুই কারোর সাথে কোনো কথা বলবি না, তুই আমার ভাই, আমার সাথে কথা বলবি। বলেই ম্যাক্স চলে যায়। আর এরপর আশু দেশমুখ ভাইয়ের ছোট ছেলে বাবাকে ফলো করতে করতে একটি পাবে চলে যায়। আর সেখানে পাবের ওয়াশরুমে গিয়ে দেখে বাবা একটি ছেলের সাথে ওয়াশরুমের মধ্যে রয়েছে। মূলত বাবা কে? আর এই সুযোগ নিয়ে
আশু ওয়াশরুমের দৃশ্যটির ভিডিও রেকর্ড করে রাখে। এরপর পাবের বাইরে এসে একজনের সাথে খামোখা ঝামেলা করলে আশুকে ধরে পুলিশে দেয়া হয়। আর পুলিশ আশুর থেকে পেড্রোর বিষয় জানতে পেরে পেড্রোকে জানায়, কারণ আশু পেড্রোর কথাই বলেছে যে পেড্রোই তার উকিল। খবর পেয়ে পেড্রো এসেছে। পেড্রো আশুকে ছাড়িয়েও নেয়, তবে ম্যাক্সকে এখনও কিছু জানায়নি। আশু অনুরোধ করছিল ওকে বলো না, আমি কালই ওখান থেকে চলে যাব। পেড্রো বলে, দেখ তুই এই সব কিছু থেকে দূরে থাক। তখন আশু বলে, নিশা আমাকে বলেছে ম্যাক্স রাত দিন পরিশ্রম করে এই প্রজেক্টের পিছে অনেক টাকা লাগিয়েছে, কিন্তু পেড্রোর একটা ভুলের কারণে ওই বুড়ির কাছে আটকে গেছে। আশু ম্যাক্সকে যেটা বলেছিল পেড্রোকে তার উল্টোটা বলে। আশু বলে দেশমুখ ভাইকে গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই, এদেরকে নিজেদের ক্ষমতা দেখাতে হবে। আর এরপর আশু দেশমুখ ভাইয়ের ছোট ছেলে বাবায়ের ওই ভিডিওটি দেখায়। আর এই ভিডিওটি নিয়ে পরবর্তী দিনই ম্যাক্সরা দেশমুখ ভাইকে দেখায়। সাথে ম্যাক্সরা ঠেট দেয় যে এই ভিডিও যদি পাবলিকের মধ্যে চলে আসে তাহলে আপনার মান সম্মান সব চলে যাবে। তাই দেশমুখ ভাইকেও এখন তার সম্মান বাঁচাতে ম্যাক্স তাকে যে অফার দিয়েছে সেই অফারে রাজি হয়ে যেতে হচ্ছে। সিন রাতে আশু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে অ্যামির বাসায় এসেছে, কিন্তু এসেই দেখে অ্যামির বয়ফ্রেন্ড এমিকে মারধর করে চলে যাচ্ছে। এই জন্যই এমি আশুকে চলে যেতে বলছিল। অ্যামি বলে তুই দরজা লেগে চলে যা, কিন্তু আশু না গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখে সব কিছু এলোমেলো পড়ে আছে। অ্যামির বয়ফ্রেন্ড তাকে অনেক মারধর করেছে, অ্যামিও শুয়ে পড়েছিল। তাই আশু অ্যামিকে ফার্স্ট এড দিতে চাচ্ছিল। তখনই এমি আশুকে ঘর থেকে বের করে দেয়, বল সব ছেলেরা একই রকম, তুই বের হয়ে যা। সিন চলে যায় ম্যাক্সদের পার্টিতে। ম্যাক্সদের সব ইনভেস্টররা এসেছে, সাথে দেশমুখ ভাই তার 2 ছেলেকে নিয়ে এসেছে। এরপর সবার উপস্থিতিতে নিশা তাদের প্রজেক্টের প্রেজেন্টেশন দেখাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে কেউ এসে জানায় বাইরে একটি কারে আগুন লেগে গেছে। সাথে সাথে সবাই গিয়ে দেখে ম্যাক্সের কারে আগুন লেগেছে। আর ঠিক তখনই দেশমুখ ভাই ম্যাক্সকে কল করে বলে, আমার ছেলে কে সেটা আমি অনেক আগে থেকেই জানি। আমার স্বামীর জন্য আমার ছেলেকে অনেক মারধর করত। একদিন যখন আমার ছেলেকে খুন করার কথা বলেছিল, আমি ওর গলা কেটে ওকে খুন করেছিলাম। আমার ছেলে গে, এটা কি আমার দুর্বলতা? তুই কি ভেবেছিস তুই একটা ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবি? ম্যাক্স এখন বুঝতে পারছে দেশমুখ ভাইয়ের সাথে ডিল করা এতটা সহজ নয়। সিন চলে যায় পরবর্তী দিন। ম্যাক্স পেড্রোকে নিয়ে তার মামা এমএলএ সান্তোষের সাথে দেখা করতে এসেছে। তবে ভিতরে যাওয়ার আগে ম্যাক্স পেড্রোকে বলে যায়, দয়া করে ভিতরে গিয়ে এই সমস্যার কথাগুলো বলিস না। এরপর ভিতরে গেলে সান্তোষ বলছিল এই প্রজেক্টের উপর তার কেরিয়ার নির্ভর করছে, তাই কোনোভাবে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করিস না। ম্যাক্সও জানে সব কিছু কন্ট্রোলে আছে, কিন্তু সান্তোষের সন্দেহ হচ্ছে সব কিছু হয়তো কন্ট্রোলে নেই। তাই পেড্রোর কাছে জানতে চাইলে পেড্রো দেশমুখ ভাইয়ের কথা বলে। আর দেশমুখ ভাইয়ের কথা শুনে সান্তোষ ম্যাক্সকে বলে দেয়, তোকে আর তোর বন্ধুদের আমি রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছি, দয়া করে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করিস না। কিভাবে কি সলভ করতে হবে করে ফেল। আর এরপর ম্যাক্স আশুকে ডাকে। মূলত ম্যাক্স আশুকে দিয়ে কলোনির সব কিছু করাতে চাচ্ছে। ম্যাক্স আশুকে বলে, তোকে আমি একটা কাজ দিচ্ছি, সঠিকভাবে করে দিবি। তুই ওই কলোনিতে সবার উপর নজর রাখবি। ওই কলোনির কোন ঘর দেশমুখ ভাইকে সাপোর্ট করে আর কোন ঘর করে না, এই পুরো ডিটেলস আমাকে জানাতে হবে। যারা তাকে সাপোর্ট করে তাদেরকে আমরা বুঝিয়ে সাইন করানোর জন্য রাজি করাবো। তার সাথে এটাও বলে দেয়, তুই যে আমার ভাই এটা যেন কেউ জানতে না পারে, আর তোর কারোর সাথে কথা বলতে হবে না, তুই শুধু ডিটেলস কালেক্ট করবি। ম্যাক্স কাজ দিয়েছে, এতে আশুও খুব খুশি। তাই আশু ম্যাক্সের কথা মতো কাজে লেগে পড়ে। পুরো কলোনি একটা রাফ ম্যাপ বানায় এবং প্রত্যেক ঘরে খোঁজ নিতে থাকে যে কারা দেশমুখ ভাইয়ের সাপোর্ট করে কারা করে না। আর এভাবে নজর রাখতে রাখতে আশু একদিন দেখে দেশমুখ ভাই তার ভাতিজা জনার্দনের সাথে দেখা করছে। মূলত জনার্দন এখানে বাংলা মদের ব্যবসা করে, আর ব্যবসা থেকে যা টাকা আসে পুরো টাকায় দেশমুখ ভাইয়ের হাতে তুলে দেয়। তাই জনার্দন চাচ্ছে তাকে যেন তার ভাগটা বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সুরিয়া কিছুতেই জনার্দনকে বাড়িয়ে দেবে না। অবশ্য দেশমুখ ভাই সুরিয়াকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে জনার্দনকে বোঝায় যে তুই তো আমার নিজের সন্তানের মতো, কিন্তু জনার্দনের কথা না ভাই, আমাকে বাড়িয়ে দিতে হবে। তখন দেশমুখ ভাই বলে দেয়, শুধু তোকে না, এখানে সবার উপর আমার নজর রাখতে হয়, সবাইকে খেয়াল রাখতে হয়। আর সামনে বড় প্রজেক্টের কাজ আসতে যাচ্ছে, কোনো ঝামেলা করার চেষ্টা করিস না। আর আশু এই সব কিছু পাশে থেকে শুনে ফেলে। এখান থেকে সিন চলে যায় একটি স্কুলে। শার্দুল মূলত এই স্কুলের কারাতে মাস্টার, আর এখানে চাকরি করার পিছনে একটি বিশেষ কারণ আছে। শার্দুলের স্ত্রীর নাম রেখা, তবে রেখার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। একমাত্র মেয়ে নীলা রেখার কাছে থাকে, আর নীলা এই স্কুলে পড়ায়। শার্দুল এখানে চাকরি নিয়েছে যাতে সে নিয়মিত নীলার সাথে দেখা করতে পারে, কারণ একমাত্র মেয়েটাই তার জীবন। অন্যদিকে আশুকে দেখা যায় অ্যামির দোকানে গিয়েছে, তবে অ্যামি দোকান বন্ধ করে চলে যাচ্ছিল। আর ওই রাতের ঘটনাকে কেন্দ্র করে অ্যামি আশুর থেকে একটু দূরত্ব বজায় রাখছে। আশু নাচরবান্দা। আশু বলছিল ওই রাতে আমি তোর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, খাবার কোথায়? আমি বলে আমি খেয়ে ফেলেছি। আশু বলে আমার খাবার তুই কেন খেলি? আমার খাবার আমার চাই। এই জন্য অ্যামি বলে দেয়, ঠিক আছে, রাতে আমি তোর জন্য খাবার বানাবো, এসে খেয়ে যাস। সিন চলে যায় বিকেলে। ম্যাক্স অফিস থেকে বাড়ি ফিরে দেখে আশু এসেছে।
নিশা জানায় ইরাই আশুকে মেসেজ করে ডেকেছে। আর ম্যাক্সকে দেখে আশু বলছিল, তুই যে কাজ দিয়েছিস হয়ে গেছে, পুরো কলোনিতে 114টা ঘর আছে। ম্যাক্স বলে, আমাকে কেন বলছিস? তুই শার্দুলকে বল, শার্দুলকে সিগনেচার নিয়ে নিবে। আশুর কথা শার্দুল কেন নেবে? আমি ভালো করে খোঁজখবর নিয়েছি, আমি করে দিই। সাথে আশু জনার্দনের কথাও বলে যে জনার্দন দেশমুখ ভাইয়ের ভাতিজা, ওর সাথে কথা বললে বাকি যে ঘরগুলো আছে তাদেরকেও রাজি করানো যাবে। কিন্তু ম্যাক্সের কথা আমি তোকে আগেই বলেছি, কারোর সাথে কথা বলা যাবে না, আর কাজের কথা ঘরে না। এই বলে ম্যাক্স আশুকে বিদায় দিচ্ছিল। তবে যাওয়ার সময় ম্যাক্স আশুকে বলে দেয়, এরপর থেকে ইরা বা নিশা যেই তোকে ডাকুক না কেন, আসার আগে অন্তত আমাকে একবার কল করে আসবি। আর এখান থেকে ফিরেই আশু অ্যামির বাসায় ডিনার করতে চায়। তবে ডিনার করার সময় আশু বারবার দেশমুখ ভাই, সুরিয়া এবং বাব্যার কথা জানতে চাচ্ছিল। আর এসব শুনে অ্যামি একসময় বুঝতে পারে আশু তার জন্য আসেনি, আশু শুধুমাত্র ম্যাক্সের জন্য ইনফরমেশন নিতে এসেছে। অবশ্যই আমি সেটা বলেই দেয়। সাথে আমি আশুকে এটাও বলে, আমি তোকে ছোটবেলা থেকে জানি, ম্যাক্স আর ওর বন্ধুরা সবসময় তোকে এটা ওটা বলতো, তোকে নিয়ে হাসি ঠাট্টা করতো, কান্না তোকে কাঁদাতো, কিন্তু সবসময় তুই ম্যাক্সের পিছে পড়ে থাকতি। আজও তুই পরিবর্তন হসনি, একই আছিস। আর আশু এখান থেকে বের হয়েই জনার্দনের সাথে দেখা করে। আশু জনার্দনের কাছে তার পরিচয় দেয় যে আমি ম্যাক্সের ভাই। মূলত আশু জনার্দনের বিষয় জানে। জনার্দন দেশমুখ ভাইয়ের উপর রেগে আছে, তাই সেই সুযোগটা কাজে লাগাতে আশু জনার্দনকে বলে, এই পুরো কলোনিতে 114টা ঘর আছে, মাত্র 48টা ঘর আছে দেশমুখ ভাইয়ের কথা শুনবে, আর বাকিগুলো তো সিগনেচার করে দিবে। ওই 48টা ঘরের মধ্যে তুমি যেই কয়টা ঘরকে কনভিন্স করতে পারবে তত টাকাই পাবে। প্রথমে অবশ্য জনার্দন রাজি হতে চাচ্ছিল না, কিন্তু আশুর কথা আমার ভাইকে আমি ভালো করে জানি, কোনো না কোনোভাবে দেশমুখ ভাইয়ের সাথে কথা বলে ডিল করে ফেলবে। তখন তুমি কি পাবে? তোমার কোনো ফায়দা হবে। তাই আশুর কথায় জনার্দন রাজি হয়, তবে একটা শর্ত দেয় যে ম্যাক্সের সাথে কথা বলিয়ে দিতে হবে। আশু বলে, অবশ্যই দিব, 1-2 দিনের মধ্যে ম্যাক্স ডেভেলপার কোম্পানির লোকজন সিগনেচার নিতে আসবে, তুমি তোমার কাজ শুরু করো। এর একদিন পরই শার্দুল লয়ার নিয়ে সবার সিগনেচার নিতে আসে। এদিকে আশুর প্ল্যান মতো জনার্দনও তার লোকদেরকে রাজি করিয়ে রেখেছে, তাই লয়ার অনায়াসেই সিগনেচার নিচ্ছিল। তবে এর মধ্যেই সুরিয়ার লোকজন লয়ারের সিগনেচার নিতে দেখে সুরিয়াকে কল করে, আর সাথে সাথে সুরিয়া সহ তার লোকজন এসে শার্দুলদের সাথে ঝামেলা শুরু করে, আর এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। আর এই খবর পেয়ে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায়। আর ওই লয়ার যতগুলো সিগনেচার নিয়েছিল সেগুলো নিয়ে অফিসে আসলে জানা যায় সে মাত্র 50টি ঘরের সিগনেচার নিতে পেরেছে। আর এই 50টি করে সিগনেচার দিয়ে কিছুই হবে না। পেট্রো ম্যাক্সকে বোঝাচ্ছিল, মাত্র একটি ভুলের জন্য এতদিন আমি যা কিছু করেছি সব কিছু ভুলে যাস না। আর শার্দুল সহ বাকিরা কাল নাগাদ ছাড়া পাবে। সিন চলে যায় থানায়। শার্দুল, সুরিয়া, আশু সবাইকে একই সেলের মধ্যে রাখা হয়েছে। আর এখানে কথায় কথায় শার্দুল আর সুরিয়ার মধ্যেও একটা ডিল হয়, কারণ তাদের কথা তারা যদি এভাবে লড়তে থাকে লড়াই চলতে থাকবে, তাদের কাজ কখনোই হবে না। আর তারা যদি দুজন ডিল করে, মানে শার্দুল সুরিয়াকে বোঝাচ্ছিল সে যদি তার মায়ের সাথে কথা বলে একটা ডিলে রাজি করাতে পারে তাহলে সবারই ফায়দা হবে এবং কাজগুলো হবে, না হলে তাদের কীভাবে লড়তেই হবে। অবশ্য সুরিয়াও তাতে রাজি হয়ে যায়। আর পরবর্তী দিন ছাড়া পেয়েই আশু ম্যাক্সের সাথে দেখা করে জনার্দনের কথা বলে যে আমার জনার্দনের সাথে কথা হচ্ছে, বাকিদের সিগনেচার নিতে জনার্দন আমাকে হেল্প করবে, কিন্তু ম্যাক্সের কথা আমি তোকে বলেছি কারোর সাথে কথা বলবি না, তোকে যতটুকু করতে বলেছি ততটুকুই করবি, তোর কারোর সাথে কথা বলতে হবে না, কলোনির বাসিন্দাদের সাথে যা কথা বলার আমি বলবো। তখন আশু বলে, তাহলে শার্দুল কেন সুরিয়ার সাথে ডিল করলো? আশু খুবই চতুরতার সাথে ম্যাক্সকে বলে, শার্দুল ঠিকমতো কাজ করছে না, ও ওর ডিভোর্স আর মেয়েকে নিয়ে পড়ে আছে, এই প্রজেক্টের বিষয়ে মনোযোগ দিচ্ছে না। শার্দুল আর পেট্রো তো সব কিছু তোর উপর চাপিয়ে দিচ্ছে, কারণ ওরা তো জানে তুই সব সলভ করে ফেলবি। তবে ম্যাক্স আশুর কথায় কান না দিয়ে আশুকে চলে যেতে বলে। এরপর ম্যাক্স শার্দুলের কথায় শার্দুলকে নিয়ে দেশমুখ ভাইয়ের সাথে ডিল করতে চায়, কারণ শার্দুল আর সুরিয়া আগে থেকে কথা বলে রেখেছে। তবে তাদের কথার মধ্যেই শার্দুলকে রাখি বারবার কল করায় শার্দুল কল রিসিভ করতে বাইরে চলে যায়। আর এরপর ম্যাক্স দেশমুখ ভাইয়ের সাথে কথা বলে ডিল ফাইনাল করে ফেলে। তাই ফেরার সময় ম্যাক্স শার্দুলকে বলছিল, একবার এই প্রজেক্ট শেষ হলে আমাদের সবার সমস্যা দূর হয়ে যাবে, আর তোর মেয়ের কাস্টরির বিষয়ে আমি কথা বলবো, আমি তোর মেয়ের কাস্টরি পাওয়ার ব্যবস্থা করে দিব। সিন চলে যায় সন্ধ্যায়। ম্যাক্স আর শার্দুল ড্রিঙ্ক করছে। ম্যাক্স আশুকেও ডেকেছিল, তাই আশু এসে জানতে চাচ্ছিল জনার্দনের সাথে দেখা হচ্ছে। ম্যাক্স বল, চিন্তা করিস না, ওই মহিলার সাথে ডিল হয়ে গেছে। এরপর আশু ড্রিঙ্ক বানাতে যাচ্ছিল, তখন শার্দুল আশুকে দেখে ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেয় যে ছোটবেলায় তুই তোতলামো করতি, এখনও তো তোতলামো করিস। তবে তোতলা কথাটা আশু একদিন পছন্দ করে না। শার্দুল বলছিল, তাহলে প্রমাণ কর যে তুই তোতলা না, বল যে আমি তোতলা না। কিন্তু আশু যতই চেষ্টা করছিল কোনোভাবে বলতে পারছিল না। এটা দেখে ম্যাক্স হাসছিল, কিন্তু নিশাটি কি বুঝতে পারছে যে আশুকে ঠাট্টার পাত্র বানানো হচ্ছে, তাই নিশা আশুকে সরিয়ে নিয়ে যায়। আর এই ব্যাপার নিয়ে রিশা রাতে ম্যাক্সকে বলছিল
তোমাদের আশুকে নিয়ে এমন মজা করাটা উচিত হয়নি। কিন্তু ম্যাক্সের কথা, এটা ছোটবেলার গল্প। ছোটবেলায় ও আমাদের সাথে এই বিষয় নিয়ে হাসত, কিন্তু নিশার কথা তখন সেটা মজার বিষয় ছিল না, এখনও না। এমনটা আমার মেয়ের সাথে হলে তখন কি বলতে? অন্যদিকে আশু তার বাড়িতে ফেরা মাত্রই জনার্দন আর তার লোকেরা এসে আশুর উপর আক্রমণ করে। কারণ আশুর কথা মতো জনার্দন তার লোকেদেরকে সিগনেচার করতে রাজি হয়েছে। আশু বলেছিল সে ম্যাক্সের সাথে কথা বলিয়ে দিবে, তার সাথে ডিল করাবে। কিন্তু এখন ম্যাক্স জনার্দনের সাথে ডিল না করে দেশমুখ ভাইয়ের সাথে ডিল করে ফেলেছে। জনার্দনের কথা এখন আমি আমার লোকেদের কাছে কি জবাব দিব? আশু বোঝায়, চিন্তা করো না, আমাকে সময় দাও, আমি সব কিছু সলভ করে ফেলব। এদিকে অ্যামি এসে পড়ায় জনার্দন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর আশুকে আহত দেখে অ্যামি তার বাসায় নিয়ে যায়। এরপর অ্যামি নিচে আশুকে ফার্স্ট এইড দেয়। আর এরপরই কথায় কথায় আশু আর অ্যামির মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যায়। আর এটা হওয়ারই ছিল। সিন চলে যায় পরবর্তী দিন। আশু একটি সুপার মার্কেটে কেনাকাটা করতে এসে নিশার সাথে দেখা হয়। আর আশুকে দেখে নিশা আশুকে তার বাসায় ড্রপ করে দিতে চায়। আশুও রাজি হয়ে যায়। এরপর যেতে যেতে নিশা ওই রাতের ঘটনার কথাগুলো বলছিল যে শার্দুল আর ম্যাক্স তোমার সাথে যেটা করেছে সেটা ভালো হয়নি, সেজন্য নিশা লজ্জিত। আর তাদের কথার মধ্যেই লাল রঙের একটি জিপ থেকে মাস্ক পরিহিত কয়েকজন লোক এসে তাদের উপর অ্যাটাক করে। প্রথমেই তারা নিশার কারের গ্লাস ভেঙে ফেলে। আশু বের হতে চাচ্ছিল, কিন্তু নিশা বারবার নিষেধ করছে। তারপরও আশু নিশাকে বাঁচাতে বের হয়। আর ওই লোকগুলো আশুকে একা পেয়ে বেদম পেটানো পেটায়। এরপর লোকজন এসে পড়লে তারা যখন পালিয়ে যাচ্ছিল, নিশা কার থেকে নেমে তাদের কারের একটি ফটো তুলে রাখে। এরপর নিশা আর আশুকে হসপিটালে নেওয়া হয়। খবর পেয়ে ম্যাক্সও এসেছে। নিশার তেমন কোনো ক্ষতি হয়নি, নিশা মোটামুটি সুস্থ, কিন্তু আশু অনেক আহত। নিশা ম্যাক্সকেও বলে ওরা আশুকে অনেক মেরেছে, আশু যদি আজ না হতো তাহলে আমার যে কী হতো। ম্যাক্স নিশাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় যে আমি এখানে দেখছি। এরপর ম্যাক্স আশুর সাথে দেখা করে এবং নিশাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আশু জানতে চাচ্ছিল এগুলো কার কাজ। ম্যাক্স বলে আপাতত জানি না, পরে দেখব। আশুর কথা, ওরা কি শাস্ত্রী কলোনির কেউ ছিল? ম্যাক্স বলে না, ওদের সাথে তো আমার ডিলের কথা চলছে। এরপর বাইরে এসে শার্দুল ম্যাক্সকে বলছিল এটা জনার্দনের কাজ হবে, কারণ আশু জনার্দনের সাথে ডিলের কথা বলেছে আর তুই গিয়ে দেশমুখ ভাইয়ের সাথে ডিল করেছিস, তাই হয়তো বা জনার্দনই অ্যাটাক করছে। কিন্তু ম্যাক্স এটাই বুঝতে পারছে না জনার্দন যদি হবে তাহলে নিশার উপর কেন অ্যাটাক করবে। তাই ম্যাক্স দেশমুখ ভাইয়ের উপর সন্দেহ করছে, কারণ দেশমুখ ভাই প্রত্যেকবারে ডিলের জন্য রাজি হওয়ার পর তার রূপ পাল্টে নেয়। এবারও হয়তো এমনটাই করেছে। কিন্তু শার্দুল বোঝানোর চেষ্টা করে আমার সাথে সুরিয়ার কথা হয়েছে, আমরা তো ডিল করেছি, ওরা এটা করতে যাবে না। শার্দুলের কথা শুনে ম্যাক্স বলছিল একদিন জেলে একসাথে থেকেই তুই ওদের হয়ে গেলি। মূলত ম্যাক্স পুরোটাই দেশমুখ ভাইকে সন্দেহ করছে। এদিকে ম্যাক্সটা চলে যাওয়া মাত্রই ডিসিপি লীনা আশুর সাথে দেখা করে। লীনা আশুর কাছে জানতে চাচ্ছিল এসব কার কাছে হতে পারে। আশু বলে জানি না, তবে লীনা ম্যাক্সের ওই প্রজেক্টের বিষয়ে জানতে চায় যে ওই প্রজেক্টের সাথে এগুলোর কোনো কানেকশন আছে কিনা। ম্যাক্স তখন দেশমুখ ভাইয়ের কথা বলে। আর দেশমুখ ভাইয়ের কথা শুনে লীনা বলে দেশমুখ ভাই অনেক পুরাতন খেলোয়াড়, যদি কিছু জানতে পারিস আমাকে জানাস। তবে লীনা স্পষ্ট বুঝতে পারছে আশু নিশ্চয়ই কোনো একটা গেম খেলছে। এরপর লীনাও চলে যায়। আর লীনা চলে যাওয়ার পর জনার্দন আশুর সাথে দেখা করতে আসে। আর এরপর জনার্দন আর আশুর কথা আমরা জানতে পারি নিশার উপর অ্যাটাকটা আশুর প্ল্যানে করা হয়েছে। কারণ আশু ভালো করে জানে নিশার উপর অ্যাটাক হলে ম্যাক্স কিছুতেই চুপ বসে থাকবে না। আর দেশমুখ ভাইয়ের উপর যদি একবার সন্দেহ তৈরি করে দেওয়া যায় তাহলে ম্যাক্স আর দেশমুখ ভাইয়ের সাথে ডিল করবে না, ডিল করতে জনার্দনের কাছে আসবে। তাই আশুর প্ল্যান মতোই জনার্দন অ্যাটাকটা করিয়েছিল। আর ঠিক এর পরবর্তী দিনই ম্যাক্স পুলিশে কমপ্লেন করলে পুলিশ দেশমুখ ভাইয়ের বড় ছেলে সুরিয়া আর সুরিয়ার লোকেশন থেকে ওই লাল রঙের জিপটি জব্দ করে। মূলত জনার্দন তার লোককে দিয়ে সুরিয়ার এই জিপটি দিয়ে অ্যাটাক করিয়েছিল যাতে সুরিয়া ফেসে যায়। আর সুরিয়ার লোকেরা পুলিশের কাছে কনফেশনও দেয় যে তারাই অ্যাটাক করিয়েছিল। এই জন্য পুলিশ ম্যাক্সের সাথে কথা বলে ম্যাক্সকে অফিসিয়াল কমপ্লেন করতে বলে। কিন্তু সুরিয়া এর সাথে জড়িত দেখে ম্যাক্স একটু পিছিয়ে যাচ্ছিল। ম্যাক্স বলছিল আমার একটু ভেবেচিন্তে দেখতে হবে। কিন্তু নিশার কথা, আমার উপর অ্যাটাক হয়েছে আর তুমি ভেবেচিন্তে দেখতে চাচ্ছ? নিশা মোটেও বিষয়টা ভালোভাবে দেখছিল না। তারপর ম্যাক্স নিশাকে বোঝায় যে এই পদক্ষেপটা আমাদের ভেবেচিন্তে নিতে হবে, এতে আমাদেরই ক্ষতি হবে। তাই আমি চিন্তা ভাবনা করে কিছু একটা করব, ওদেরকে আমি এমনিতে ছেড়ে দেব না। এজন্য পুলিশরাও চলে যায়। আবার জনার্দনকে দেখা যায় দেশমুখ ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে। দেশমুখ ভাইয়া জনার্দনকে দেখে বলে যেই এর পিছে থাকুক না কেন, সুরিয়া একবার জেল থেকে বের হতে পারলে তাকে শেষ করে দিবে। জনার্দনের তালে তাল মিলিয়ে বলে যেই থাকুক না কেন আমরা কি তাকে ছাড়ব? এদিকে সুরিয়ারা নিশার উপর অ্যাটাক করেছে আর সেটা জানার পরও ম্যাক্স তার ব্যবসার কথা চিন্তা করে সুরিয়াদের সাথে কম্প্রোমাইজ করছে, এটা নিশা একদম মেনে নিতে পারছে না। তাই নিশা ম্যাক্সের উপর পুরো রেগে আছে। ম্যাক্স অবশ্য নিশাকে বোঝানোর চেষ্টা করছে
কিন্তু নিশা এসব কথা বুঝতে চাচ্ছে না। আবার শার্দুলকে দেখা যায় আশুর সাথে দেখা করতে গিয়েছে। মূলত ছোটবেলায় আশু যখন স্কুলে ছিল তখন সেখানে কিছু ঘটনা ঘটেছিল। আশু প্রচুর মার খেয়েও কোনো প্রতিবাদ করেনি, যে জন্য আশুকে যে মেরেছিল তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। শার্দুলও ভাবছে আশু হয়তোবা এখনও নতুন কোনো চাল চেলেছে, ঠিক আগের মতোই। কারণ শার্দুল আশুর সম্পর্কে ভালো করে জানে যে আশু কী করতে পারে। কিন্তু আশুর কথা, তুমি সুরিয়ার সাথে ডিল করেছ, সুরিয়ার মার সাথে না। তাই দেশমুখ ভাইয়ের কথায় হয়তোবা সুরিয়া পল্টি নিয়েছে। আর শার্দুল এখান থেকে ফিরেই ম্যাক্সের সাথে দেখা করে এবং বলে, আমি আশুর সাথে দেখা করতে গিয়েছিলাম। মূলত শার্দুল ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করছে যে নিশার উপর অ্যাটাকের বিষয়ে দেশমুখ ভাই বা সুরিয়ার হাত নেই। তবে ম্যাক্সের কথা, নিশার উপর অ্যাটাক করেছে শাস্ত্রী কলোনির লোকজন। আর দেশমুখ ভাই নিজে মুখে বলেছে তার কথার বাইরে ওখানে কিছুই হয় না। তাই ম্যাক্স এখন দেশমুখ ভাইয়ের সাথে কোনো ডিল করতে চাচ্ছে না। যা কিছু হোক না কেন ম্যাক্স সেটা প্রতিহত করার চেষ্টা করবে। আর ম্যাক্সের রাগ দেখে শার্দুল দেশমুখ ভাইয়ের সাথে দেখা করে। দেশমুখ ভাইও বলে যে ওই অ্যাটাক ফ্যাটাক আমরা করাইনি। তবে শার্দুল অনুরোধ করে, ম্যাক্স অনেক রেগে আছে আর এভাবে চললে ও কোনো ডিলের মধ্যে আসবে না। তাই শার্দুল দেশমুখ ভাইকে ম্যাক্সের কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু দেশমুখ ভাই কিছুতেই এটা করবে না, সে উল্টো শার্দুলকে বের করে দেয়। শার্দুলও ভালো মতোই বুঝতে পারছিল দেশমুখ ভাই বা ম্যাক্সের সাথে কথা বলে কোনো কিছুই হবে না। তাই পেট্রোকে নিয়ে এমএলএ সান্তোষের সাথে দেখা করে সব কিছু খুলে বলে। আর সান্তোষ সব কিছু জানার পর ম্যাক্সকে ডাকে। ম্যাক্সও বুঝতে পারে শার্দুলা সব কিছু বলে দিয়েছে। তাই ম্যাক্স সান্তোষকে বলছিল, মামা এখানে আপনি কিছুই বলবেন না, আমার পরিবারের উপর অ্যাটাক হয়েছে। সান্তোষের কথা সেটা আমরা পরে দেখব, যে কোনোভাবে এই প্রজেক্টের কাজ এগিয়ে যেতে হবে। তাই তুমি দেশমুখ ভাইয়ের সাথে কথা বলে সেটেল করার ব্যবস্থা করো। তাই ম্যাক্স সান্তোষের কথা রাজি হয়ে যায়। কিন্তু ম্যাক্সের মনের মধ্যে দেশমুখ ভাইয়ের উপর প্রচুর রাগ জমে আছে। তাই ম্যাক্স এখান থেকে ফেরার সময় রাস্তার মধ্যে তার যে বোর্ডিংটা লাগানো ছিল, অনেক সময় সেটা দেখে হসপিটালে গিয়ে আশুকে বলে, আমি যখনই চাই আমি ওই বোর্ডিংটার দিকে তাকাই, আর ওই হোর্ডিংটা দেখেই আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার অনুপ্রেরণা পাই। ম্যাক্স আশুকে বলে যে নিশার উপর অ্যাটাকে দেশমুখ ভাই বা সুরিয়ার হাত আছে কিনা আমরা সেটা এখনও প্রমাণ করতে পারিনি। আর দেশমুখ ভাইয়ের সাথে আগে আমাদের ডিল হয়ে আছে। তা এখন পুলিশের মতো কাজ করুক, আমাদের ব্যবসার মতো আগাক। আশু জানতে চায় এটা কে ডিসাইড করেছে, তুই? ম্যাক্স বলে, আমরা সবাই, আমি, পেট্রো, শার্দুল, মামা, সবাই। কিন্তু আশুর কথা মামাকে কে বলেছে? ম্যাক্স বলে, শার্দুল আর পেট্রো। আশু বলে, ভালো, তোর পরিবারের উপর যে অ্যাটাক করলো, নিশার উপর যে অ্যাটাক করলো, সেই দেশমুখ পরিবারের সাথে তুই সেটেলমেন্ট করছিস, তাদেরকে তুই পার্টনার বানাচ্ছিস। ওদেরকে ভরসা করিস না, তার থেকে ভালো জনার্দনের সাথে ডিল কর, ও কখনোই ডাবল ক্রস করবে না। কিন্তু ম্যাক্স কোনো কথা না শুনেই চলে যায়। আর এরপর জনার্দন আসে। জনার্দন জানায় ম্যাক্স এফআইআর ফাইল না করায় সুরিয়া বেল পাচ্ছে, আর এখন ম্যাক্স আর দেশমুখ ভাই মিলে ডিল করে ফেলবে, তখন জনার্দনও শেষ হয়ে যাবে। এই জন্য জনার্দন আশুকে বলে, এখন তুই আমাকে বাঁচাবি। আর এরপরই আশু হসপিটালের একজন ক্লিনিং স্টাফকে দিয়ে একটি খুব রিস্কি কাজ করায়। সিন চলে যায় পরবর্তী দিন। ম্যাক্স অফিসে যাচ্ছিল, আর যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই হোর্ডিংটির দিকে তাকিয়ে দেখে তার চেহারা এবং তার প্রজেক্ট কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এটা দেখা মাত্রই ম্যাক্সের মাথায় আগুন উঠে যায়। ঠিক তখনই শার্দুলের মেয়ের কাস্টডির জন্য একজন লয়ার কল করে ম্যাক্সকে গ্যারান্টি দিতে বললে ম্যাক্স সোজা বলে দেয়, ও ভালো বাবা হতে পারবে কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারছি না, আপনাদের যেটা ভালো মনে হয় করুন। এরপর ম্যাক্স আশুকে কল করে বলে, তুই ঠিক বলেছিস, দেশমুখ ফ্যামিলিকে ভরসা করা যাবে না। ম্যাক্স এই হোর্ডিংয়ের বিষয়েও বলে, কিন্তু ম্যাক্স তো জানে না দেশমুখ পরিবারের উপর ম্যাক্সকে লেলিয়ে দেওয়ার জন্যই আশু এই কাজটি করিয়েছে। আশু বলে, তুই চিন্তা করিস না, জনার্দন আমার সাথে দেখা করতে এসেছিল, যা করার ওই করে দিবে। এদিকে সুরিয়া বেলে মুক্তি পেয়েছে। তাই ম্যাক্সের কথা মতো সুরিয়া আর দেশমুখ ভাই ম্যাক্সের সাথে দেখা করতে ওই ব্রিজের নিচে আসে। আর এর কিছুক্ষণ পর জনার্দন এবং তার লোকজন এসে সুরিয়ার দেশমুখ ভাইকে গুলি করে মেরে ফেলে। আর এদিকে আশু ডাবল গেম খেলে দেয়। আশু ডিসিপি লিনাকে কল করে এই খুনের বিষয়টি বলে যে জনার্দনই দেশমুখ ভাই আর তার ছেলে সুরিয়াকে খুন করেছে। আর জনার্দনের সাথে কথা বলে জনার্দনের বর্তমান লোকেশন জেনেও পুলিশকে জানিয়ে দেয়। আর এরপরই পুলিশ জনার্দনকে অ্যারেস্ট করে। এদিকে শার্দুলের লয়ার কল করেও জানিয়ে দেয়, আপনি মেয়ের কাস্টডি পাচ্ছেন না, আপনার মেয়ের কাস্টডি রাখির কাছেই থাকবে। একদিকে শার্দুল তার মেয়েকে হারালো, আবার পেট্রো এখন সাইডে পড়ে গেছে। আর এদিকে দুই ভাই মিলে মাস্টার প্ল্যান করে তাদের পথের কাঁটাটা পরিষ্কার করে নিয়েছে। সিন চলে যায় 4 সপ্তাহ পর। একদিকে শার্দুল তার মেয়ের সাথে দেখা করতে না পেরে ঘরে বসে ড্রিঙ্ক করে যাচ্ছে, অন্যদিকে পেট্রো সেও ম্যাক্সের থেকে দূরে চলে এসেছে। তাই পেট্রো শার্দুলের সাথে দেখা করে বলে, আমরা দুজন এখানে কষ্ট করে মরছি, আর ওখানে ওর সাথে কি আছে, ওই তোতলা আশু। ওই মাস্টার প্ল্যান করে আমাদের দুজনকে ম্যাক্সের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই তাদের জায়গাটা আবার ফিরে পেতে
শার্দুল আর পেড্রো এখন যথাসাধ্য চেষ্টা করবে। অন্যদিকে ম্যাক্স আশুকে নিয়ে চিন্ময় নামে এক ব্যক্তির সাথে দেখা করতে চায়। মূলত ম্যাক্সের যে প্রজেক্টটা সেখানে সয়েল টেস্ট করার দায়িত্ব পড়েছে চিন্ময়ের উপর, আর চিন্ময় যদি ঠিকভাবে রিপোর্টটা দিয়ে দেয় তবেই তারা প্রজেক্টটি কমপ্লিট করতে পারবে। ম্যাক্স চিন্ময়ের ঘরে গিয়ে আশুকে কিছু মডার্ন ইনস্টলেশন আর্ট দেখায়, যেগুলো আশু আগে কখনো দেখেনি। এরপর চিন্ময় এলে ম্যাক্স তার প্রজেক্টের বিষয়ে আলোচনা শুরু করে, কারণ চিন্ময়ের অ্যাপ্রুভাল ছাড়া ম্যাক্স কিছুই করতে পারবে না। তাই এই প্রজেক্টের অ্যাপ্রুভালের জন্য ম্যাক্স চিন্ময়কে একটি ভিলার অফার করে। তবে সয়েল টেস্টের রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে, এই জন্য ম্যাক্সটা বের হয়ে যাচ্ছিল। তখন আশু চিন্ময়ের কাছে এই মডার্ন ইনস্টলেশন আর্ট সম্পর্কে জানতে চাইলে চিন্ময় বলে এগুলো তার ওয়াইফের, আর সোশ্যাল মিডিয়াতে কায়া কিডস নামে সার্চ করলেই ওর তৈরি বাকি ডিজাইনগুলো পাওয়া যাবে। এরপর বাইরে এসে ম্যাক্স বলছিল কাজ হয়ে গেছে, কিন্তু আশু বলে ও কিছুতে অ্যাপ্রুভাল দিবে না। ম্যাক্সের কথা আমি চিন্ময়ের মতো অনেক লোককে হ্যান্ডেল করেছি, চল এখন সেলিব্রেট করা যাক। কিন্তু আশু বলে আমার ডিনার পার্টি আছে, আজ না অন্য দিন। আর আশু এখান থেকেই অ্যামির বাসায় যায়, কিন্তু অ্যামির বাসায় গিয়ে দেখে অ্যামির বয়ফ্রেন্ড এসেছে। আর আশুকে দেখে অ্যামির বয়ফ্রেন্ড অ্যামির সাথে অনেক বাজে আচরণ করছিল। অ্যামির বয়ফ্রেন্ডের ধারণা অ্যামি হয়তোবা আশুর সাথে অ্যাফেয়ার করছে। অ্যামি অবশ্য আশুকে বের করে দেয়, আর এরপরে অ্যামির বয়ফ্রেন্ড অ্যামিকে ইচ্ছা মতো পেটায়। এদিকে পেড্রো থানায় তার পরিচিত এক এসআইকে কল করে আশুর উপর নজর রাখতে বলে, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি করছে সব কিছু তথ্য দিতে বলে। আবার অ্যামির বয়ফ্রেন্ড অ্যামিকে পেটানোতে আশু পুলিশে কমপ্লেন করেছিল, তাই পুলিশ অ্যামির বাসায় এসেছে। তারা অ্যামির মুখে দাগও দেখতে পায়, কিন্তু অ্যামি অস্বীকার করে যে তার বয়ফ্রেন্ড মারেনি, সে পড়ে গিয়েছিল। এই জন্য তারা অ্যামির বয়ফ্রেন্ডকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে নিচে লোকজন বলাবলি করছিল সবসময় এমনটাই হয়, পুলিশ ছেড়েই দেয়। এদিকে আবার যে পুলিশ সদস্যরা এসেছিল তারা কোনো একটি পাবে যাওয়ার কথা বলছিল, তাই আশু বলে এত রাতে কোথায় যাবেন, পাশে একটি জায়গা আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। তাই আশু ওই দুজনকে জনার্দনের মদের দোকানে নিয়ে যায়। আশু দুজনকে ইচ্ছা মতো মদ খাওয়ায় আর দুজনকে পাম্পটি দিয়ে একদমই ফুলিয়ে ফেলে। এরপর আশু জানায়, আমি আপনাদের কল করেছিলাম। আশু ওই দুই পুলিশ অফিসারকে অ্যামির বিষয়ে সব কিছুই বলে, যে অ্যামির বয়ফ্রেন্ড রোজ তাকে পেটায়। আর আশুর কথা মতো ওই পুলিশ অফিসাররা অ্যামির বয়ফ্রেন্ডকে একটি মাদক মামলায় ফাঁসিয়ে দেয়। অন্যদিকে চিন্ময়ের সয়েল রিপোর্ট এসে গেছে। যদিও ম্যাক্সের মনে হচ্ছিল চিন্ময় তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, কিন্তু চিন্ময় রিজেক্ট করে দিয়েছে। এই জন্য ম্যাক্স চিন্ময়কে কল করে অনেক কিছু বলে, কিন্তু চিন্ময়ের কথা, আমাকে লোভ দেখিয়ে লাভ নেই, আমি ঘুষ নিয়ে কাজ করি না। ম্যাক্স পুরো রেগে আগুন, কারণ এই প্রজেক্টই তার সব কিছু, এখন এটা করতে না পারলে সব শেষ হয়ে যাবে। তখন আশু ম্যাক্সকে বিকল্প একটি রাস্তা দেখিয়ে দেয়, কারণ আশুর কথা, আমরা যাকে ভালোবাসি তার সাথে যদি ভালো কিছু হয় তাহলে সেটা থেকে আমরা আনন্দ পাই। ঠিক এই বিষয়টা এখানে আশু কাজে লাগায়। আশু চিন্ময়ের ওয়াইফের যত রকম মডার্ন আর্ট ইনস্টলেশন ছিল সব কিনে নেয়। আর চিন্ময় যখন জানতে পারে দুজন বিল্ডার অনলাইনে তার আর্ট দেখে এই সব কিছু কিনে নিয়েছে, চিন্ময় বুঝতে পারে এটা আর কেউ না, ম্যাক্সের কাজ। আর একসাথে এত কিছু বিক্রি হতে চিন্ময়ের স্ত্রী তো খুবই খুশি। আর স্ত্রীকে খুশি দেখে চিন্ময় তার খুশি ধরে রাখতে ম্যাক্সের প্রজেক্টের অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অন্যদিকে ম্যাক্সের কোম্পানির রোলের অ্যাপ্রুভালের জন্য নিশার কিছু সিগনেচার দরকার ছিল, তাই পেড্রো নিশার সিগনেচার নিতে এসেছে। তবে সিগনেচার নেয়ার পর পেড্রো নিশাকে বলে, দেখো নিশা, তুমি হয়তোবা সব কিছুর জন্য আমাকে ব্লেম দিতে পারো, কিন্তু এই সব কিছু আমার জন্য হচ্ছে না। নিশার কথা কার জন্য হচ্ছে? পেড্রো বলে, আশুর জন্য। তুমি বুঝতে পারছো না? আশু আসার পর থেকেই কত কিছু হচ্ছে, আর ম্যাক্স তোমাকে কিছু বলেনি? নিশার কথা ম্যাক্স অফিসের কথা বাসায় বলে না, আর এখন এসব আমার জানার প্রয়োজনও নেই। আর তোমরা একজন নিরীহ মানুষকে কেন দোষ দিচ্ছ? পেড্রোর কথা নিরীহ, তুমি জানো না কি করতে পারে। ওর মনের মধ্যে শুধু রাগ জমা আছে। নিশার কথা কিসের এত রাগ? তবে পেড্রো কিছু একটা নিশার থেকে গোপন করছে, পেড্রো নিশাকে বলতে পারছে না। তাই পেড্রো শুধু বলে যায়, আশু যখন আশেপাশে থাকে চোখ কান খোলা রেখো। এদিকে অ্যামির বয়ফ্রেন্ডের নম্বর থেকে অ্যামিকে মেসেজ করা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। অ্যামিও বুঝতে পারছে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে, আর এই সুযোগটা আশু কাজে লাগায়। আশু এই সুযোগে অ্যামির কাছে আসার চেষ্টা করছে। আর এরপরে ম্যাক্স কল করে জানায়, তোর বুদ্ধিটা কাজে লেগেছে, চিন্ময় অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। ম্যাক্স আশু আর আশুর গার্লফ্রেন্ড অ্যামিকে ডিনার করতে ইনভাইট করে। এরপর সিন চলে যায় রাতে। ম্যাক্স নিশাকে নিয়ে ডিনার করতে যাচ্ছিল, আর যাওয়ার পথে নিশা ম্যাক্সকে বলছিল নিশা একটি কোম্পানি ওপেন করতে চায়, মানে নিশার নিজের নামে একটি কোম্পানি খুলতে চাচ্ছে, যেখানে সব কর্তৃত্ব নিশারই থাকবে। ম্যাক্সের কথা, তুমি তো আমার কোম্পানির সাথে আছো, কিন্তু নিশার কথা, এখানে আমি ইন্ডিপেন্ডেন্ট না, এখানে আমার নিজের বলে কিছু নেই। অবশ্য ম্যাক্স বলে, ঠিক আছে, আমি ভেবে দেখব। এরপর তারা ডিনার করতে একটি রেস্টুরেন্টে যায়। আশু আর এমিও এসেছে। এরপর নিশা এমির সাথে আলাদা কথা বলছিল। তখন কথায় কথায় নিশা এমির কাছে জানতে চায়, তুমি যে ছোটবেলা থেকে অতির সাথে আছো, অতি সম্পর্কে কি জানো? আশু কি ছোটবেলা থেকে এমন?
এমি বলে ছোটবেলা থেকে আশুর এই তোতলামোর সমস্যাটা আছে। ছোট থেকে ওর ক্লাসমেটরা, ম্যাক্স এবং ম্যাক্সের বন্ধুরা সবাই আশুর এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করত। নিশা জানতে চায় ম্যাক্সও কি করত। তবে এমি নীরবতা দেখে নিশা বুঝে যায় ম্যাক্সও তার মধ্যে ছিল। কিন্তু নিশার কথা, ওর মধ্যে একজন মানুষ কিভাবে মানুষকে খুন করল, এমিও বলে এটা আমারও বিশ্বাস হয় না। সিন চলে যায় পরবর্তী দিন। এমএলএ সান্তোষ ম্যাক্সকে ডেকে জানায় তাদের ব্ল্যাকম্যানি যে হ্যান্ডেল করে তার নাম বিনায়ক। বিনায়ক একটি রেপ কেসে অ্যারেস্ট হয়েছে। অবশ্য সান্তোষরা বিনায়ককে ছাড়ানোর জন্য চেষ্টাও করছে। তবে সান্তোষ ম্যাক্সকে বলে এতে করে আমাদের প্রজেক্টের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। মূলত গত 15 তারিখ রাতে রাস্তার মধ্যে একটি মেয়ের স্কুটি নষ্ট হয়ে যাওয়ায় বিনায়ক সেদিক দিয়ে যাওয়ার সময় ওই মেয়েটিকে লিফট দেওয়ার নাম করে সেখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে মেয়েটিকে রেপ করেছিল। সেজন্য বিনায়ককে ধরা হয়েছে। কিন্তু বিনায়ককে ধরার পর পুলিশের কাছে আরও তথ্য এসেছে বিনায়ক অনেক বড় বড় ব্যক্তির ব্ল্যাক মানি হ্যান্ডেল করে। তাই পুলিশ এই কেসটিকে খুব সেন্সিটিভভাবে হ্যান্ডেল করছে। খোদ কমিশনার নিজেও এর মধ্যে ইনভলভ। তবে যে কোনো মূল্যে বিনায়কের থেকে রেপের বিষয়টি স্বীকার করাতে হবে। আর এই জন্যই আশুকে ডাকা হয়। আর আশুকে যখন বিনায়কের সেলে রাখা হয়, বিনায়ক সোজা বলছিল আমি ওই মেয়েকে রেপ করিনি, আমার মতো দেখতে অন্য কেউ করেছে। তবে আশু বিনায়কের থেকে স্বীকার করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। এক পর্যায়ে বিনায়ক বলে দেখো ভাই, কেসটা এমনিতেই উইক। আর আমি অনেক বড় বড় পলিটিশিয়ানের অনেক দুর্নীতি সম্পর্কে জানি। তারা আমাকে বেশি দিন জেলের মধ্যে রাখতে দিবে না। কথায় কথায় আশু জানতে চায় কাদের দুর্নীতি সম্পর্কে জানো। তখন বিনায়ক বলে নাম বলবো না, কিন্তু আরবান প্ল্যানিং কমিটির একজন মেম্বার আছে, সে নিজের ভাতিজাকে দিয়ে একটি বড় প্রজেক্টের কাজ করাচ্ছে। আর বিনায়ক মূলত ম্যাক্সের প্রজেক্টের কথাই বলছে। আর বিনায়কের মুখে এই প্রজেক্টের কথা শোনা মাত্রই লীনা দ্রুত আশুকে এই সেল থেকে বের করে নেয়। আর লীনা কমিশনারকেও জানায় বিনায়ক ইনডিরেক্টলি এমএলএ সান্তোষের বিষয়ে বলছে। আর এমএলএ সান্তোষের বিষয়ে কমিশনার আগে থেকেই জানত, তাই কমিশনার এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে। এদিকে এমএলএ সান্তোষ ম্যাক্সকে কল করে জানায় বিনায়কের বেলের ব্যবস্থা হয়ে গেছে, ও বেরিয়ে যাবে। কিন্তু কমিশন জেনে গেছে বিনায়ক আমাদের হয়ে কাজ করত, তাই তোর কোম্পানির টাকাগুলো অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার কর। ঠিক তখনই ম্যাক্সের মাথায় আসে নিশা তো তার নিজস্ব কোম্পানি চালু করার কথা বলেছিল। এদিকে লীনা আশুকে টেস্ট করে জানায় যে তোমার আর কোনো প্রয়োজন নেই, তোমার আর আসতে হবে না। তবে এটা দেখার পর আশু সোজা থানায় গিয়ে লীনার সাথে দেখা করে। আশু গতরাতেই বুঝে গেছে বিনায়ক ম্যাক্সের প্রজেক্টের কথাই বলছিল। তাই বিনায়ক বলছিল আমাকে আরেকটি সুযোগ দিন, আমি ওর থেকে রেপের বিষয়টি স্বীকার করিয়ে নিব। কিন্তু লীনার কথা, বিনায়ক যে প্রজেক্টের কথা বলেছে সেটা ম্যাক্সের প্রজেক্ট। তুমি সেই তথ্য জানতে ম্যাক্সকে বাঁচাতে চেষ্টা করছো, তাই তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। আর আশুও বুঝতে পারে লীনারা কোনোভাবেই বিনায়ককে ছাড়তে চাচ্ছে না। বিনায়ককে ছাড়াতে একমাত্র উপায় হচ্ছে ওই রেপ কেস থেকে বিনায়ককে মুক্তি দেয়া। তাই আশু গোপনে বিনায়কের বিরুদ্ধে যে মেয়েটি রেপ কেস করেছে তার ফটো এবং অ্যাড্রেস নিয়ে নেয়। আর আশু যখন থানা থেকে বের হয়ে যাচ্ছিল তখন ওই এসআই আশুকে দেখে পেট্রোকে কল করে বলে দেয় আশু তো ডিএসপি লীনার সাথে দেখা করে বের হলো। আর আশু এখান থেকে ফিরে এমিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। আশু এমিকে বলে এখানে ককটেল অনেক ভালো, তাই নিয়ে এসেছে। তবে আশুর এখানে আসার পিছনে অন্য একটি কারণ আছে, কারণ যে মেয়েটি বিনায়কের বিরুদ্ধে রেপ কেস করেছে ওই মেয়েটি এই বাড়ি কাজ করে। এই মেয়েটির নাম শান্তি। আশু এমিকে অন্য কথা বলে শান্তির সাথে দেখা করে এবং শান্তিকে বলে আমি আপনার কেসের সম্পর্কে জানি, আমরা একটি এনজিও থেকে এসেছি, আমরা আপনার উপকার করতে চাই। অন্যদিকে শান্তর জানানোর পরই ম্যাক্স নিশার জন্য একটি অফিস ভাড়া নেয়। আর নিশাকে সেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়ে বলে এখন থেকে এটা তোমার অফিস, তুমি এখন থেকে নিজের কোম্পানি স্টার্ট করতে পারো। আর নিশা তো খুব খুশি, কারণ নিশা তো এটাই চাচ্ছিল। তবে নিশা তো এটা জানে না তার কোম্পানি স্টার্ট করার পিছে অন্য কারণ আছে। আবার এদিকে আশু শান্তির সাথে কথা বলছে। মূলত আশুর মূল উদ্দেশ্য শান্তিকে দিয়ে কেসটি উদ্ধ করা। তাই আশু শান্তিকে এমনভাবে বোঝায় যে এই কেসটি যতদিন চলবে ততদিন পর্যন্ত তোমার ওই ইনসিডেন্টের কথা মনে থাকবে। তোমাকে বারবার কোর্ট কাচারি কাটতে হবে, মানুষ তোমাকে দেখলে বিভিন্ন কথা বলবে, তুমি বেঁচে থাকলেও তোমার নিজেকে মৃত মনে হবে। আমরা এমন অনেক ভিকটিমকে দেখেছি যাদের জীবন নষ্ট হয়ে গেছে। যে তোমার সাথে অন্যায় করেছে তার শাস্তি এমনিতেই হবে, তার জন্য তুমি কেন শাস্তি পেতে যাবে? এই সকল কথা বলে আশু শান্তির ব্রেন ওয়াশ করে ফেলে। আর এর পরবর্তী দিনই শান্তি বিনায়কের বিরুদ্ধে তার রেপ কেসটি উদ্ধ করে নেয়। কিন্তু কমিশনার বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। কমিশনারের কথা হয়তো ওই মেয়েকে কেউ হুমকি দিতে পারে। কিন্তু লীনা বলে আমরা তো ওর সেফটির জন্য ওর বাড়ির সামনে 2জন কনস্টেবল রেখেছি। তবে ও যেখানে কাজ করে সেখানে ওই মেয়ের রিকোয়েস্টে আমরা ওখানে কাউকে রাখিনি, হয়তো সেখানে কিছু একটা হতে পারে। কমিশনারের কথা তুমি কিভাবে ভুল করতে পারো? এটা খুব সেন্সিটিভ বিষয় ছিল, এখন তোমার বিরুদ্ধেও কিন্তু ইনকোয়ারি হবে। আর এরপরে লীনা ওই বাড়ি গিয়ে জানতে পারে আশু এখানে এমিকে নিয়ে এসেছিল। তাই লীনা এমির সাথে দেখা করেও এমিকে বলে
যা আশুকে সে অনেক ছোট অবস্থা থেকে চেনে। জেলে যখন আশু নতুন এসেছিল তখন একজন কয়েদি আশুকে রেপ করতে চেয়েছিল। ঠিক ওই সময় জেলের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়, আর ওই দাঙ্গায় ওই কয়েদি মারা গিয়েছিল। মূলত সেটা আশু ঘটিয়েছিল। আর ওই বারের বিষয়ে বলে যে আশু সেখানে তোমাকে কোনো ট্রিট দিতে নেয়নি, সেখানে গিয়েছিল একজন রেপ ভিকটিমকে ব্রেন ওয়াশ করতে, আর পরদিনই সে তার রেপ কেস তুলে নিয়েছে। আর এই সব কিছু করছে ও ম্যাক্সের জন্য, আর ম্যাক্সকে খুশি করতে ও সব কিছু করতে পারে। সাথে এটাও বলে আশুকে যারা ভালোবাসে আশু তাদের জন্য বিপজ্জনক, তাই তুমিও সাবধানে থেকো। এখান থেকে সিন চলে যায় ম্যাক্সের অফিসে। পেট্রো আর শার্দুল এসেছে। তবে পেট্রোকে দেখে ম্যাক্স বলছিল আমাদের কোম্পানির সকল ইনভেস্ট নিশার কোম্পানিতে ট্রান্সফার করে দাও। পেট্রো বলে হয়ে যাবে। তবে পেট্রোরা ম্যাক্সকে কারোর সাথে দেখা করানোর জন্য ভালপই নিয়ে যায়। আবার এদিকে আশু ম্যাক্সের সাথে দেখা করতে ম্যাক্সের বাড়িতে এসেছে, কিন্তু এসে জানতে পারে ম্যাক্স ভালপই গেছে। এরা বারবার আশুকে অনুরোধ করছিল আমার সাথে সুইমিং পুলে নামো, কিন্তু আশু বলছিল আমি সাঁতার জানি না। এরা বলছিল আমি শেখাবো। অবশ্য আশুরও যেহেতু কোনো কাজ নেই, তাই নিশাও অনুরোধ করে যে ইরার সাথে জয়েন করো। আর এদিকে পেট্রোরা ম্যাক্সকে ভালপয়ে একজনের সাথে দেখা করতে নিয়ে গিয়েছে। যার সাথে দেখা করতে নিয়ে গিয়েছে সে মূলত একসময় প্রিজন ভ্যান চালাতো। আর তার থেকে জানা যায় আশু যখন ছোট ছিল, মানে আশু যখন জেলে ছিল, তখন মাঝে মধ্যেই আশুকে বিভিন্ন নামে জেল থেকে থানায় নিয়ে যাওয়া হতো। আর বারবার এভাবে এক একজনের নাম বলে আশুকে নিয়ে যাওয়ায় তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল। পরে সে খোঁজ নিয়ে জানতে পেরেছে আশুকে পুলিশ ইনফর্মার হিসেবে কাজে লাগায়। এজন্যই প্রতিনিয়ত আশুকে জেল থেকে থানায় নিয়ে যাওয়া হতো। আর এটার দ্বারা এখন স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে আশু পুলিশের ইনফর্মারের কাজ করে। তাই পেদ্রো আর শার্দুল ম্যাক্সকে একটা বোঝানোর চেষ্টা করছে যে আশু ওর প্রতিশোধ নেওয়ার জন্যই আমাদের পিছে উঠে পড়ে লেগেছে। প্রথমে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, এরপর আমাদের ব্যবসা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু ম্যাক্স এসব বিশ্বাস করতে চাচ্ছিল না। এরপর শার্দুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কারের মধ্যে দুজনে হাতাহাতি বেঁধে যায়, আর ধাক্কা লেগে কারটি খাদে পড়ে যায়। কারটি এমনভাবে পড়েছে কারটা তোলারও কোনো সুযোগ নেই। আবার এখানে এমন অজপরাগা নেটওয়ার্কও নেই, তাই বাধ্য হয়ে সবাইকে হেঁটে যেতে হচ্ছে। অন্যদিকে ইরার আবদার রাখতে আশু সুইমিং পুলে নেমেছে ঠিকই, কিন্তু আশু পানির মধ্যে যেতে সাহস পাচ্ছে না। আর এখানে আমরা দেখতে পাই আশুর ছোটবেলা একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেখানে ম্যাক্স এবং তার বন্ধুরা আশুকে নদীর পানিতে চুবিয়ে ধরেছিল। তারপর থেকে গভীর পানিতে নামলেই আশুর ওই ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়। আর আশুর এই অবস্থা দেখে নিশাও আশুকে দ্রুত উপরে তুলে নেয়। অন্যদিকে অনেকক্ষণ হাঁটার পর পেট্রো আর হাঁটতে পারছে না, এই জন্য তারা বসে একটু রেস্ট নিচ্ছিল। তখন কথায় কথায় শার্দুল আর পেট্রো ম্যাক্সের ছোটবেলার কথাগুলো বলছিল, যে ছোটবেলায় তারা আশুকে কিভাবে বোকা বানাতো। আশুকে তারা বিভিন্ন সময় ব্যবহার করত, তাকে হাসির পাত্র বানাতো। এমনকি আশুকে মাঝে মধ্যে মেয়েদের পিছে লাগিয়ে দিয়ে তারাও ওই মেয়েদের বাঁচানোর নাম করে মেয়েদের কাছে হিরো সাজতে আশুকে পেটাতো। আর আশু তখন কোনো কিছু না বুঝেই সব কিছু হাসি মুখে মেনে নিত। আবার এদিকে নিশা আশুর এমন অবস্থা দেখে জানতে চায় পূর্বে কি তোমার সাথে কিছু ঘটেছিল। আশু তখন তার ছোটবেলার ঘটনাটি খুলে বলে যে ছোটবেলায় একদিন ম্যাক্স, পেট্রো এবং শার্দুল তাকে নদীর পানির মধ্যে চেপে ধরেছিল। আশু হেসে হেসে বলছিল ওই সময় আমি কান্না করছিলাম। আমি যতই কান্না করছিলাম ওরা ততই আমাকে পানিতে চোবাচ্ছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু ওরা অনেক মজা পাচ্ছিল। আশু সব কিছুই হাসি মুখে বলছে, কারণ আশুর কাছে সব কিছু মজা মনে হয়েছে। নিশা জানতে চায় কী বলছো এসব, এটা তো খুবই খারাপ কথা। আশু বলে কেন, ম্যাক্স তো আমাকে মানসিকভাবে শক্তিশালী করতে এসব করতো। কারণ ম্যাক্স বলতো যেখানে ম্যাক্স আছে সেখানে কোনো ভয় নেই। আর আশুর কথা শুনে নিশা বুঝতে পারছে এই সহজ সরল মানুষটাকে নিয়ে ম্যাক্স এবং তার দুই বন্ধু কত কিছু করেছে, অথচ এই মানুষটা তার বিন্দু মাত্র বুঝতে পারেনি, সব হাসি মুখে মেনে নিয়েছে। এদিকে ম্যাক্সরা অনেক দূর হেঁটে আসার পর তাদের ফোনে নেটওয়ার্ক আসা মাত্রই ম্যাক্স নিশাকে কল করে বলে পেট্রোর গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাদের আসতে সময় লাগবে। তবে নিশা আশুর কথা বলে যে আশু এসেছে। এদিকে নিশা আশুর সাথে ম্যাক্সের সাথে তার কীভাবে পরিচয় হলো সেই গল্প বলছিল। আর গল্পে গল্পে নিশা এটাও বলে প্রথম যেদিন আমি ওকে দেখলাম স্ট্রং, র এবং হ্যান্ডসাম একটা ছেলে, তারপর আবার সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার শুনে আশু জানতে চায় আমি জেলে যাওয়ার পর কেউ আবার কলেজে জয়েন করেছিল। নিশা জানতে চায় আবার মানে। আশু বলে ও তো 12 গ্রেডে ফেল করেছিল। শুধু ও না, শার্দুলও ফেল করেছিল, শুধুমাত্র পেট্রো পাশ করেছিল। তবে আশু এবং নিশা দুজনই বুঝতে পারছে ম্যাক্স তাদেরকে মিথ্যা বলেছে, কিন্তু কেউ কাকে বুঝতে দিচ্ছে না। আর এরপরই আশু চলে যায়। আশু এখান থেকে সোজা অ্যামির বাসায় যায়, কিন্তু সকালবেলা লিনার ওই কথাগুলোর পর অ্যামিও সব কিছু বুঝতে পারছে। তাই অ্যামি আশুকে তার ঘর থেকে বের করে দেয় এবং কোনোরকম যোগাযোগ করতে নিষেধ করে দেয়।
সিন চলে যায় পরবর্তী দিন। লীনা সবসময় আশুকে পিক করাতে যে লোকটাকে পাঠাতো সে আজ অন্য একটি গাড়ি নিয়ে আশুকে পিক করতে এসেছে। আশু জানতে চাচ্ছিল কোথায়। সে বলে ম্যাডাম লোকেশন পাঠাবে, ওই লোকেশন মতো যেতে হবে। তবে কথায় কথায় আশুর একটু সন্দেহ হচ্ছিল, তাই আশু তার সাথে কথা বলা অবস্থায় লীনাকে কল করে। আর এখানে আশুর সাথে ড্রাইভারের যে কথাগুলো হচ্ছিল লীনা সবই শুনছিল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অন্য গাড়ি থেকে কয়েকজন লোক এসে আশুকে ধরে নিয়ে যায়। লীনা ফোনের মধ্যে শুনতে পেয়ে বুঝতে পারে আশুকে কিডন্যাপ করা হয়েছে, তাই সাথে সাথে কন্ট্রোল রুমে কল করে আশুর ফোন নম্বরটি ট্রেস করতে বলে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই শার্দুল আর পেট্রোই লোক দিয়ে আশুর কিডন্যাপ করিয়েছে। তারা আশুকে একটি চেয়ারের মধ্যে বেঁধে ইচ্ছা মতো পেটাতে থাকে। অন্যদিকে আজ ইরার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, ইরাও পারফর্ম করবে, তাই নিশা ম্যাক্সকে কল করে পড়া মাত্রই ম্যাক্স অনুষ্ঠানে চলে যায়। কিন্তু ইরার পারফরমেন্সের ঠিক আগ মুহূর্তে সান্তোষ কল করলে ম্যাক্স যখনই সান্তোষের সাথে কথা বলতে বাইরে আসে এর ভিতর দিয়ে ইরার পারফরমেন্স শেষ হয়ে যায়। এরপর ম্যাক্স যখন ফিরে আসে নিশা ম্যাক্সের উপর প্রচণ্ড রেগে আছে। নিশা বলছিল, আমি তোমাকে কেন যেন চিনতে পারছি না, তুমি কি চাইছো কি চাইছো না, তোমার কাছে হয়তো বা পরিবারের থেকে অন্য কিছু জরুরি। আর কথায় কথায় নিশা জানতে চায়, তুমি সত্যি করে বলো তুমি কি সিভিল ইঞ্জিনিয়ার? ম্যাক্স স্পষ্ট বুঝতে পারছে সে ধরা পড়ে গেছে, আর এই কাজটা অন্য কেউ না, নিশ্চয় আশুর কাজ। তাই ম্যাক্স রাগ করে চলে যায়। অন্যদিকে পেট্রো আর শার্দুল আশুকে টর্চার করেই যাচ্ছে, কারণ তাদের ধারণা আশু হয়তো বা তাদের পিছে লেগেছে, পুলিশের ইনফরমার হয়ে কাজ করছে, তাদের সকলে ইনফরমেশন পাস করছে। শার্দুল আশুকে পিটিয়ে যাচ্ছিল, তখন আশু পানি খেতে চাইলে শার্দুল পানি না দিয়ে উল্টো আশুর শরীরের মধ্যে প্রস্রাব করে দেয়। তখন আশু হাসতে হাসতে বলে, তোরা কি ভেবেছিস তোদের সব ফোন ট্যাপ হচ্ছে, তোদের অফিসে বাগ লাগানো আছে, সব তথ্য পুলিশের কাছে চলে যাচ্ছে। অন্যদিকে নিশা ইরাকে নিয়ে বাড়ি ফেরা মাত্রই ম্যাক্স নিশাকে বোঝানোর চেষ্টা করছিল যে ম্যাক্সের সারা জীবনের স্বপ্ন ছিল একজন বিল্ডার হওয়া, আর ম্যাক্স নিশাকে ধোকা দেয়নি, যা কিছু করছে নিশার জন্যই করছে। এর মধ্যে শার্দুল্লাহ ম্যাক্সকে কল করে জানায়, আশুকে আমরা পেয়েছি, খুব আর্জেন্ট, তোর যত দ্রুত সম্ভব তুই এখানে চলে আয়। আর এটা শোনা মাত্রই ম্যাক্স সেই লোকেশনে পৌঁছে যায়। তবে গিয়েই পেট্রো আর শার্দুলকে এখন এখান থেকে চলে যেতে বলে। আর পেট্রোরা চলে যাওয়া মাত্রই ম্যাক্স আশুর হাতের বাঁধন খুলে আশুর হাত মুখ মুছে দিয়ে আশুকে পানি খাইয়ে জানতে চায়। পেট্রো বলল, পুলিশ নাকি আমাদের সম্পর্কে সব কিছুই জানে। আশু তখন হাসতে হাসতে বলে, ওটা তো আমি পেট্রোকে ভয় দেখাতে মিথ্যা বলেছি। ম্যাক্স জানতে চায়, তুই এসব কেন করছিস? আশু বলে, তোর জন্য করছি, তোর ড্রিম প্রজেক্টের মাঝখানে যেই বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে আমি সরিয়ে দিয়েছি। এরপর একে একে আশু সব কিছু খুলে বলে যে শান্তির সাথে কথা বলে বিনায়কের বিরুদ্ধে ওই রেপ কেস থেকে মুক্ত করে তার প্রজেক্টটাকে সেই বাঁচিয়েছে। আবার ওই সময় ক্যাথির ব্রেন ওয়াশ করে ক্যাথিকে সুইসাইড করতে বাধ্য করিয়েছে। এমনকি পেট্রোকে বাবার ভিডিও আশুই দিয়েছিল। আর এই সব কিছু জানার পর ম্যাক্স জানতে চায়, আমার হোর্ডিংয়ের উপর কালো রং তুই লাগিয়েছিলি, আর নিশার উপর অ্যাটাক তুই করিয়েছিস। আশু বলে, আমি জনার্দনকে বলেছিলাম নিশার যেন কিছু না হয়, কিছু হয়নি তো। আর এটা শোনা মাত্রই ম্যাক্স পুরো গরম হয়ে যায়। ম্যাক্স আশুকে মারতে শুরু করে আর বলছিল, ছোট থেকে আজ পর্যন্ত তুই আমাকে চুষে চুষে খাচ্ছিস। ম্যাক্স আশুকে মেরে ফেলতেই চাচ্ছিল, তবে এর মধ্যেই লিনা এসে পড়ে। আর লিনার কারের হর্নের শব্দ পেয়ে আশু ম্যাক্সকে ধাক্কা দিয়ে ফেলে লিনার সাথে চলে যায়। আর ম্যাক্স এখান থেকে অফিসে ফিরে দেখে শার্দুল আর পেট্রো পুরো অফিসের 12টা বাজিয়ে দিয়েছে। আর এটা দেখে ম্যাক্স বলে, এসব বাঘটা কিছুই লাগায়নি, সব কিছু তোদেরকে ভয় দেখানোর জন্য বলেছে। ম্যাক্স এটাও জানায় আশু ওখান থেকে কারোর কারে পালিয়েছে, তবে শার্দুল বলে কোথায় যাবে, আমি ওকে খুঁজে বের করব। এদিকে লিনা আশুকে দূরে একটি বাংলোতে নিয়ে গেছে। লিনা বাংলোতে কাজ করা ছেলেটিকেও বলে যায় ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে, আর কেউ যেন না জানে ওখানে আছে। সিন চলে যায় পরবর্তী দিন। ম্যাক্স বাড়িতে ফিরে নিশাকেও জানায় যে সব কিছুর পিছনে আশু দায়ী, আশুই নিশার উপর হামলা করিয়েছিল। এদিকে আশুকে দেখা যায় আশুর সাথে এ পর্যন্ত যা কিছু ঘটেছে, মানে ম্যাক্স, পেট্রো, শার্দুল, তারা যা কিছু করেছে আশু সেই সব কিছু নিয়ে চিন্তা করছে। আশু এগুলো মানতে পারছে না, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, কারণ সবসময় তারা তার উপর অন্যায়, অত্যাচার এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। সিন চলে যায় আরবান প্ল্যানিং কমিটির মিটিংয়ে। এই প্রজেক্টে সব কিছু ফাইনাল হবে, কারণ এই মিটিং থেকে যদি অ্যাপ্রুভাল আসে তাহলে প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। তাই সান্তোষের নেতৃত্বে ম্যাক্স এই কমিটির সামনে তাদের প্রেজেন্টেশন তুলে ধরে এবং সবাই অ্যাপ্রুভালও দিয়ে দেয়। সিন চলে যায় রাতে। লিনা বাড়িতে ফিরে দেখে আশু ঘুমাচ্ছে। তখন লিনা আশুর পাশে দাঁড়িয়ে বলছিল, শার্দুলের লোকেরা তোকে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে ঘুমাচ্ছিস। লিনা ডয়ারে তার গানটি রেখে পাশের রুমে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই আশু ঘুমায়নি, ঘুমের ভান করে আছে। অন্যদিকে প্রজেক্টের সব অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গেছে,
তাই তাদের প্রজেক্টে আর কোনো বাধা নেই। এই খুশিতেই ম্যাক্সরা পার্টি দিচ্ছে। এদিকে লিনা ঘুমিয়ে পড়ছিল, আর লিনা ঘুম থেকে উঠেই দেখে আশু ঘরে নেই। এমনকি ডরে তার গানটাও নেই, কারণ আশু তখন ওই গান নিয়ে ম্যাক্সকে মারতে গিয়েছে। ম্যাক্স নিশাকে নিয়ে পার্টি থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু ড্রাইভারকে ডেকে পাচ্ছে না। তাই ম্যাক্স নিজেই কারের চাবি নিয়ে কার আনতে যায়। আর ম্যাক্স কারে ওঠার আগেই আশু পিছের থেকে ম্যাক্সকে শ্যুট করতে যাবে, ঠিক তখনই শার্দুল এসে পড়ায়। আশু সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর এরপর আবারও লিনা আশুকে তুলে নিয়ে যায়। শার্দুলও ম্যাক্সকে জানায় এটা আশুই ছিল। আর সবকিছু শোনার পর ম্যাক্স শুধু বলে, তুই শুধু খোঁজ নে ওকে কে হেল্প করছে আর ও কোথায় থাকে। এদিকে আশু বলছিল, আমি ম্যাক্সকে মেরেই ফেলব। কিন্তু লিনার কথা, তোমার সমস্যাটা কি বলো তো? ও সবসময় তোমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, সেটা ওর নিজেরও তো জানতে হবে। তুমি আইনের ব্যবহার করো, আমি তো তোমার সাথে আছি, আমাকে ব্যবহার করো। ম্যাক্স যত রকম ইললিগাল কাজের সাথে ইনভলভ আছে আমাকে সব তথ্য দাও। আমরা দুজন মিলে ওর সফলতার শীর্ষ থেকে ওকে টেনে হিস্ট্রি নিচে নামাবো। আর আশু এতে রাজি হলে পরবর্তী দিনই লিনা কমিশনারের সাথে দেখা করে কমিশনারকেও তাকে হেল্প করতে বলে। এরপর লিনা আর আশুর প্ল্যান মতো আশু আরবান প্ল্যানিং কমিটির একজন মেম্বার গ্যাব্রিয়েলের সাথে দেখা করে এবং গ্যাব্রিয়েলকে বলে, পুলিশ আমাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, আমি পুলিশকে বলে দিয়েছি আপনি ম্যাক্স ডেভেলপার থেকে ঘুষ নিয়েছেন। এটা শোনার পরই গ্যাব্রিয়েল ভয় বলছিল, কিন্তু পেট্রো তো বলল কেউ কিছু জানতে পারবে না। আর পেট্রোর কথা বলা মাত্রই আশু বুঝতে পারে গ্যাব্রিয়েল সত্যি ঘুষ নিয়েছে। তাই লিনাও তার টিমকে কল করে বলে যে ম্যাক্স ডেভেলপার বা ম্যাক্স ডেভেলপারের সাথে জড়িত কারো থেকে গ্যাব্রিয়েলের অ্যাকাউন্টে রিসেন্টলি কোনো বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে কিনা খতিয়ে দেখো। এদিকে গ্যাব্রিয়েলও ভয় পেয়ে পেট্রোকে কল করে সব কিছু বলে যে আমার বিষয়ে জানতে পেরেছে। পেট্রো বুঝতে পারে এটা আশুর কাজ। পেট্রোর সাথে সাথে শার্দুলকে কল করে এবং বলে, এই আশুটা সব কিছু শেষ করে দিচ্ছে, এখন কোনোরকম গড়বড় হলে সবাই মারা পড়ব, যেভাবে হোক আশুকে খুঁজে বের কর। এদিকে আশু ক্যাথির বাড়িতে যায়, আর ক্যাথির ঘর তল্লাশি করে একটি ল্যান্ডের ডকুমেন্টস পাওয়া যায়। কিন্তু এখানে ক্যাথির নামের পাশে যে ছবিটি লাগানো আছে সে তো এই ক্যাথি নয়। আবার পুলিশের টিমের এক সদস্য শাস্ত্রীনগরের মাটি নিয়ে চিন্ময়ের কাছে টেস্ট করাতে দেয়। আর সেন্ট্রাল অডিট টিম মানি লন্ডারিংয়ের মামলায় নিশাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু নিশাকে অ্যারেস্ট করাটা আশু কিছুতেই মানতে পারছিল না। আশুর কথা নিশা তো কোনো দোষ করেনি, নিশা তো জানতই না। লেনা বোঝায় নিশা তাহলে না জেনে তার কোম্পানির উপরে এত টাকা ইনভেস্ট করতে দিল কেন, আর সব ডকুমেন্টসে সাইনি বা কেন করেছে। সিন চলে যায় সেন্ট্রাল অডিট এজেন্সিতে, যেখানে নিশাকে আনা হয়েছে। পেট্রো নিশা লয়ার হিসেবে নিশার সাথে দেখা করে এবং নিশাকে বলে, এগুলো শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং, তুমি চিন্তা করো না, অল্প সময়ের মধ্যে আমি সব সলভ করে ফেলবো, তুমি শুধু বলবে তুমি এসব কিছুই জানতে না। আবার বাইরে ম্যাক্স অপেক্ষা করছিল। ম্যাক্স পেট্রোকে বলছিল যেভাবে হোক দ্রুত নিশাকে বের কর। কিন্তু পেট্রোর কথা, এটা কোনো পুলিশ স্টেশন না, সেন্ট্রাল অডিট এজেন্সি, কয়েকদিন নিশাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখবে, তারপর ছেড়ে দিবে। ম্যাক্সের কথা কয়েকদিন মানে? এখনই ওকে বের করার ব্যবস্থা করতে হবে, তুই না পারলে আমি অন্য কাউকে ডাকি। তখন পেট্রো বলে, একটা উপায় আছে, ওরা যদি নিশার জায়গায় অন্য কাউকে পায় যে নিশার থেকে বেশি ইনফরমেশন দিতে পারবে কোম্পানি সম্পর্কে, তাহলে নিশাকে ছেড়ে দিবে। আর এমন ব্যক্তি কে হতে পারে? তাই ম্যাক্স আর পেট্রো প্ল্যানিং করে পেট্রো স্যারেন্ডার করে, সাথে সাথে নিশাকেও ছেড়ে দেওয়া হয়। ম্যাক্স নিশাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু নিশা কিছু শুনতেও চাচ্ছে না, বুঝতেও চাচ্ছে না। ম্যাক্সের উপর রেগে নিশা এখান থেকে চলে যায়। আর এখান থেকে অফিসে ফিরেই ম্যাক্স আশুকে কল করে জানতে চায়, নিশাকে কেন অ্যারেস্ট করিয়েছিস? আশুর কথা, আমি অ্যারেস্ট করাইনি, আমি তোর সাথে দেখা করে কথা বলতে চাই। ম্যাক্স বলে, কোথায় বল, আমি আসছি। আশু বলে, আমার ফোনে রোড কর। এরপর আমাদের ম্যাক্সের ছোটবেলার সেই দৃশ্যটি দেখানো হয়। মূলত ওই মহিলাকে খুনের দায়ে তাদের 4 জনকে থানায় নিয়ে আসা হয়েছিল। ওই সময় পুলিশের জিজ্ঞাসাবাদে পেট্রো, শার্দুল, ম্যাক্স সবাই বলছিল তাদের একটি প্রথা আছে, আর প্রথাটি হলো যার বার্থডে থাকবে বার্থডের দিন তারা কোনো ট্যুরিস্টকে লুট করবে। কিন্তু ট্যুরিস্টকে লুট করতে গিয়ে আশু যে ট্যুরিস্টের পেটে ছুরি ঢুকিয়ে দিবে তারা কেউই সেটা আইডিয়া করতে পারেনি। তবে তারা বাধা দিতে পারত, কিন্তু কেউই বাধা দেয়নি। আবার আশু স্বীকার করছিল না সে খুন করেছে। তাই পুলিশ এক পর্যায়ে বলছিল, ও যদি স্বীকার না করে তোদের 4 জনকে জেলে যেতে হবে। সিন চলে আসে প্রেজেন্টে। আশু নিশাকে কল করে। নিশা জানতে চাচ্ছিল, অডিট এজেন্সির রেডে তোমার কোনো কানেকশন আছে? আশু বলে, দেখো নিশা, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু পেট্রো আর ম্যাক্স মিলে তোমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে, তোমার কোম্পানির নামে ফ্রড করেছে, তাই তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আশু বলে, তুমি জানো ওরা 3 জন মিলে আমাকে কিডন্যাপ করেছিল, ওদের সব কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে, এই জন্য ম্যাক্স আমাকে খুন করতে চাচ্ছে। নিশা বলে, ম্যাক্স কখনই এমনটা করবে না। আশুর কথা, তুমি অনেক ভালো মনের মানুষ নিশা, ম্যাক্স তোমাকে কত মিথ্যা বলেছে, তোমার সাথে কত ফ্রড করেছে, তারপরও তুমি ম্যাক্সকে এখনও বিশ্বাস করছো। তোমার উপর যখন অ্যাটাক হলো তখনও ও ওর ব্যবসার কথাই ভেবেছে। ম্যাক্সের ভাগ্য ভালো তোমার মতো একজন বউ পেয়েছে, কিন্তু কখনই তোমার মূল্য দিতে পারেনি। এখন ওকে জেলে যেতেই হবে, কিন্তু তোমার আর ইরার কি হবে?
কোম্পানির কি হবে? নিশা বলে, এটাই তো চাচ্ছিলে তাই না? এখন তো তুমি খুশি। আশু বলে, আমি কিছুই চাই না, তুমি শুধু তোমার আর ইরার কথা চিন্তা করো। এরপর নিশা কল কেটে দেয়। আবার শান্তোষ কল করে ম্যাক্সের উপর প্রেশার ক্রিয়েট করছে। ম্যাক্স অবশ্য কথা দেয়, যা কিছু হয়েছে আমি সব সমাধান করব। এর মধ্যে পেড্রো এসে পড়ে, কিন্তু এত দ্রুত পেড্রোকে বের হতে দেখে ম্যাক্সেরও সন্দেহ হচ্ছে, কারণ পেড্রো তো বলেছিল নিশাকে কয়েকদিন রাখবে, তাহলে পেড্রোকে কেন ছাড়ল? পেড্রোর কথা, আমি একজন উকিল, তাই আমি জানি কিভাবে বের হতে হবে। কিন্তু ম্যাক্সের সন্দেহ হচ্ছে পেড্রো হয়তো বা কোম্পানির বিষয়ে কোনো তথ্য দেয় পেড্রোকে তারা ছেড়ে দিয়েছে। আর এই বিষয় নিয়ে বন্ধুদের মধ্যেই ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে ম্যাক্স পেড্রোকে বলে, তুই এক কাজ কর, আপাতত কয়েকদিন ঘরে গিয়ে রেস্ট কর, দরকার পড়লে আমি ডাকবো। তাই পেড্রো রাগ করে চলে যায়। ম্যাক্স শার্দুলকে বলে, যেভাবে হোক আশুকে খুঁজে বের কর। এদিকে লিনা বাড়ি ফিরে আশুকে জানায় পেড্রোকে ওরা ছেড়ে দিয়েছে, তাই এই প্ল্যানটা তাদের কাজে আসবে না, তাদের অন্য কোনো সোর্স খুঁজতে হবে। তাই লিনা দেশমুখ ভাই আর তার ছেলে সূর্যার মৃত্যুর বিষয়টা বলছিল, মানে জনার্দন যেটা করেছে, কিন্তু ওই কাজটা তো আশু করিয়েছিল। তা আশু বলে, না, ওটা দিয়ে হবে না। আশু তখন ক্যাথি রদ্রিগেজের কথা বলে। আশু বলে, আমরা যাকে ক্যাথি বলে জানি তার আসল নাম পুনম ঝা। পুনম ঝাই ক্যাথি রদ্রিগেজের পরিচয় ফোর্জারি করে ম্যাক্সের কাছে প্রপার্টি বিক্রি করেছিল, আর এই ডকুমেন্টস নিয়েই পুনম ম্যাক্সকে ব্ল্যাকমেইল করছিল। এরপর হঠাৎ করে পুনম সুসাইড করে। এরপর লিনা পুনমের ঘরে পাওয়া ওই ডকুমেন্টস নিয়ে কমিশনারকেও দেখায় যে এখানে আইডেন্টিটি ফোর্জারি করা হয়েছে আর আত্মহত্যায় পরিচিত করা হয়েছে। সাথে শাস্ত্রী কলোনির মাটির রিপোর্টও এসে পড়ে। সাথে এটাও জানা যায় আগেরবার ম্যাক্স চিন্ময়কে ঘুষ দিয়ে নিজের মতো করে রিপোর্ট তৈরি করেছিল, এখন রিপোর্ট ম্যাক্সের বিরুদ্ধে এসেছে। এই জন্য লিনা প্ল্যান করছে এখন তারা ম্যাক্সের সবথেকে দুর্বল পার্টনারকে টার্গেট করে এই সকল এভিডেন্স তাকে দেখাবে, যাতে সে বাধ্য হয়ে সবকিছু প্রকাশ করে দেয়। অন্যদিকে আশুকে দেখা যায় অ্যামির সাথে দেখা করতে এসেছে। অ্যামিকে একটা চান্স দিতে বলে, কিন্তু অ্যামি কোনো জবাব না দেয় আশু চলে যায়। আর এদিকে শার্দুলের লোকজন আশুর অপেক্ষায় ছিল, তা আশুকে দেখা মাত্রই তারা শার্দুলকে জানালে শার্দুল তাদেরকে আশুকে ফলো করতে বলে। আর তারা আশুকে ফলো করতে করতে ক্যাথির বাড়িতে পৌঁছে যায়। শার্দুলও পৌঁছেছে। আর এরপরই একজন ব্যক্তি এসে ক্যাথির বাড়ির মধ্যে 2টি গ্যাস সিলিন্ডার দিয়ে যায়। আশুকেও দেখা যায় ওই সিলিন্ডার 2টি বাড়ির মধ্যে রেখে বেরিয়ে যাচ্ছে। এরপর শার্দুল ক্যাথির বাড়িতে ঢুকে দেখে আশু রান্নাঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার, কেরোসিন, মানে এখানে আগুন জ্বালানোর জন্য সব ইকুইপমেন্টগুলো এনে রেখেছে। অন্যদিকে শার্দুলের যে লোকেরা আশুকে ফলো করছিল তারাও আশুকে হারিয়ে ফেলেছে। তাই শার্দুল অফিসে ফিরে ম্যাক্সকেও বিষয়টি জানায়। আর তখনই আশু কল করে জানায়, আগামীকাল আমরা দেখা করব, তবে লোকেশনটা 1 ঘন্টা আগে আমি জানাবো। কল কাটা মাত্রই ম্যাক্স শার্দুলকে বলে কালই যেন ওর জীবনের শেষ দিন হয়, আর এটা যেন পুলিশের কাছে অ্যাক্সিডেন্ট মনে হয়, মানে ম্যাক্স আশুকে মেরে ফেলার কথা বলছে। আর এদিকে আশু লিনাকে বুদ্ধি দেয়, পুনমকে ক্যাথি বানানোর যে কাগজপত্রগুলো এগুলো তো পেড্রো তৈরি করেছিল, তাই পেড্রোকে যদি পুনমের বাড়িতে নিয়ে, মানে ক্যাথির বাড়িতে নিয়ে ওই কাগজগুলো দেখানো হয়, ও ভয় পেয়ে সব প্রকাশ করে দিবে। তাই লিনা পরবর্তী দিন তার টিমের এক সদস্যকে দিয়ে পেড্রোকে ওই বাড়িতে নিয়ে এই ডকুমেন্টসগুলো দেখাতে বলে, কারণ পেড্রো যদি একবার স্বীকার করে নেয় তাহলে তাদের সব কিছু সলভ হয়ে যাবে। আবার আশুও তার প্ল্যান মতো ম্যাক্সকে কল করে ক্যাথির বাড়িতে দেখা করতে চায়। আর ক্যাথির বাড়ির কথা শুনেই শার্দুল ক্যাথির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ ম্যাক্স তো সেখানে যাবে না, শার্দুল সেখানে গিয়ে আশুকে খুন করবে। এদিকে পুলিশের ওই সদস্য পেড্রোকে নিয়ে ক্যাথির বাড়িতে এসে ওই ডকুমেন্টসের কথা বলে। প্রথমে অবশ্য পেড্রো অস্বীকার করলেও যখন পুনম ঝার কথা বলে যে এই ডকুমেন্টসগুলো ফোর্স করা হয়েছে, তখন পেড্রো একদমই আটকে যায়। আর সাথে সাথে পেড্রো ম্যাক্সকে কল করে, কিন্তু ম্যাক্সের ফোন বন্ধ দেখে ম্যাক্সকে ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে যে দ্রুত আমাকে কল ব্যাক কর, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই শার্দুল ক্যাথির বাড়ির পিছে দিয়ে গিয়ে ওই গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক করে কাপড়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে যায়, যেটা কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়। আর আশু শার্দুলের আশা থেকে যাওয়া পর্যন্ত সব কিছু রেকর্ড করে রেখেছে। এখানে বিস্ফোরণের খবর পেয়েই লিনা তার বাড়ির কাজের লোকের কাছে জানতে চায় আশু কি কোথাও গিয়েছে। অবশ্য সে বলতে পারছিল না, তাই সে ঘরের মধ্যে চেক করতে চায়। তবে সে ঘরে আসতে আসতে আশু ঘরে পৌঁছে গেছে, তার মানে আশু এর মধ্যে ইনভলভ নেই। কিন্তু এতক্ষণে শার্দুলের কাছে খবর পৌঁছে গেছে ওই ঘরে আশু ছিল না, পেড্রো ছিল। পেড্রো এখন আইসিইউতে ভর্তি। খবর পাওয়া মাত্রই ম্যাক্স, শার্দুল, নিশা সবাই পেড্রোকে দেখতে যায়, কিন্তু দেখার মতো কিছু অবশিষ্ট নেই। পেড্রো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে কাতরাচ্ছে। আর পেড্রোর এই অবস্থা দেখে শার্দুল সহ্য করতে না পেরে দূরে নদীর পাড়ে গিয়ে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই শার্দুলের ফোনে আশু ওই ভিডিও ক্লিপটি পাঠায়। আর এরপর আশু শার্দুলকে ভিডিও কল করে এবং বলে, তোমাদের অনেক মার খেয়েছি, এখন পুলিশ তোমাদের ছাড়বে না। একজন পুলিশ অফিসারের মার্ডার করেছ, মানে ওই পুলিশ অফিসারটা মারা গেছে। শার্দুল বলছিল, তোর খুন করে যদি জেলেও যেতে হয় যাব, একবার তোকে পাই
আর এরপরে শার্দুল তাকিয়ে দেখে আশু তার ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে। আশু নদীর ওপারে দাঁড়িয়ে কথা বলছে। আশু শার্দুলকে এটাও জানায়, এই ভিডিওটা শুধু তোমাকে পাঠাইনি, সবাইকে পাঠিয়েছি। এদিকে নিশাও ভিডিওটি দেখেছে। আবার ম্যাক্সকেও তার অফিস থেকে অ্যারেস্ট করা হয়, সাথে আশুকেও নিয়ে যাওয়া হয়। এরপর দুজনের জবানবন্দি নেওয়া শুরু হয়। কমিশনার পেড্রোর শেষ ভয়েস মেসেজটি শুনিয়ে ম্যাক্সের কাছে জানতে চায় ও কিসের কথা বলছিল। ম্যাক্স বলে, এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কমিশনার কথা, তাহলে কিসের জন্য তোমাকে ফোন করেছিল আর ওখানে কেন ডেকেছিল? একদিকে আশু বলছে ম্যাক্স আমাকে ক্যাথির বাড়িতে ডেকেছিল, আবার এদিকে ম্যাক্স বলছে আশু আমাকে ক্যাথির বাড়িতে যেতে বলেছিল। ম্যাক্স জানায় ও আমাকে খুন করার জন্য ক্যাথির বাড়িতে ডেকেছিল। কমিশনারের কথা, ও তোমার ভাই, তোমাকে কেন খুন করবে? ম্যাক্স বলে, ও আমার নামে ভাই, ও তো আসলে একটা শয়তান, রাক্ষস। আবার আশু বলছে ম্যাক্স জেনে গিয়েছিল আমি পুলিশের সাথে কাজ করি, তাই আমাকে খুন করার জন্য ওখানে ডেকেছিল। মানে একদিকে ম্যাক্স যেমনটা বলছে, অন্যদিকে আশু যেমন বলছে, দুই ভাই আলাদাভাবে বলছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। মানে একজন আরেকজনকে দোষ দিচ্ছে। এখন কমিশনার বুঝতে পারছে না এদের পেটের কথা কিভাবে বের করবে। তখন লীনা বলে, একটাই উপায় আছে, এই দুজনকে এক করে দেয়া। কারণ লীনা ভালো করে জানে আশু কি করতে পারে। আশু যদি ম্যাক্সের সাথে থাকে তাহলে ম্যাক্সের ভিতর থেকে সব কথা বের করে নেবে। এর মধ্যে ম্যাক্সের সাথে দেখা করতে নিশা আসে। নিশা মূলত ম্যাক্সের থেকে ম্যাক্সের কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি সিগনেচার করাতে এসেছে। অবশ্য ম্যাক্স বোঝানোর চেষ্টা করছিল এগুলোর কি দরকার, আমি তো বের হয়ে যাচ্ছি। কিন্তু নিশার কথা, তুমি কতদিন নাগাদ বের হতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তোমার প্রজেক্টের কি হবে, আমার আর ইরার কি হবে, তাই সব কিছু চিন্তাভাবনা করে আমি এসেছি। তাই ম্যাক্সও একসময় সাইন করে দেয়। এরপর ম্যাক্স আর আশুকে একই সেলে রাখা হয়। শুরু হয় অপেক্ষা। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও কেউ কারোর সাথে কথা বলছিল না। এই জন্য একসময় কমিশনার চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। নিশা এমএলএ সান্তোষের সাথে দেখা করতে এসেছে। সান্তোষ বলছে, চিন্তা করো না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি ওকে বের করতে। কিন্তু নিশা বলে, আমি আপনার জন্য একটা প্রপোজাল নিয়ে এসেছি, যেটা আপনার আমার দুজনের জন্য ফায়দা হবে। এদিকে আশু আর ম্যাক্স কথা বলতে শুরু করেছে। মূলত আশু ম্যাক্সকে বলছিল, 15 বছর আমি যখন জেলে ছিলাম, জেলের মধ্যে আমরা সবসময় একে অন্যকে গল্প শুনিয়ে সময় কাটাই, যার যার গল্পে সেই সেই হিরো। তবে আমার গল্পে সবসময় দুজন হিরো থাকতো, ম্যাক্স আর আমি। কিন্তু সেই তুই আমাকে কিভাবে এত হেট করলি? ছোটবেলা থেকে তুই সবসময় আমাকে অন্য চোখে দেখেছিস, আমাকে নিয়ে ঠাট্টা করেছিস। তোর তা বলে আমাকে ভাই পরিচয় দিতে তো লজ্জাবোধ হতো। শুধুমাত্র তোর সম্মান রাখতে গিয়ে ওই দিন ওই ট্যুরিস্ট মহিলার খুন হয়েছিল। আমি তোর বাড়ি, আমি তোর অর্থ কোনো কিছু চাইনি। আমি শুধু তোকে ভাই হিসেবে চেয়েছি। আমি যা কিছু করেছি সব তোর জন্য করেছি, তোকে ভালোবেসে করেছি। আর তুই বিনিময়ে কী করেছিস আমার সাথে? তোর জন্য আমার 15টা বছর নষ্ট হয়ে গেছে। আর এখনও তুই তোর বন্ধুদের জন্য তুই আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। এরপর কথায় কথায় ম্যাক্সও তার সব ভুল বুঝতে পারছিল। ম্যাক্সও স্বীকার করছিল আশু, পেড্রো, শার্দুল সবার সাথে যা কিছু হয়েছে সবই ম্যাক্সের জন্য হয়েছে। ম্যাক্স আশুর কাছে এর জন্য ক্ষমাও চায়। আশুও ম্যাক্সকে বুকে জড়িয়ে নেয়। তবে এরপর ম্যাক্স বলে, তোকে আরেকটা সত্য বলা বাকি। ম্যাক্স বলে, ওই ট্যুরিস্ট মহিলার খুনের পর পুলিশ আমাকে বলেছিল তুই কনফেস করিসনি। তুই যদি খুনের দায়ভার স্বীকার করে না নিতি তাহলে আমাদের 4 জনকে জেলে যেতে হতো। আমি কোনোভাবে জেলে যেতে চাচ্ছিলাম না। আর আমি জানতাম আমি যা বলবো তুই তা শুনবি। তুই কান্না করছিলি আর আমাকে ডাকছিলি। এরপর আমি তোর সাথে দেখা করি। আর এরপরে ম্যাক্স আশুর সাথে দেখা করে আশুকে দিয়ে ওই খুনের দায়ভার স্বীকার করিয়ে নিয়েছিল। মানে ম্যাক্স সেদিন আশুকে বাঁচাতে পারত, কিন্তু নিজেকে বাঁচানোর জন্যই আশুকে সেদিন জেলে যেতে হয়েছে। আর আশু এই সব কিছু জানার পর ম্যাক্সের উপর ক্ষুব্ধ হয়ে ম্যাক্সকে মারতে যাচ্ছিল। অবশ্য পুলিশ সদস্যরা এসে আশুকে বের করে নিয়ে যায়। অন্যদিকে নিশা এমএলএ সান্তোষ আর পুলিশ কমিশনারকে নিয়ে মিটিং করছে। নিশা সান্তোষকে বলছে আপনার কোটি কোটি টাকার প্রজেক্ট, আর কমিশনারকে বলছে আপনার একজন অফিসার মারা গেছে। নিশার কথা, আপনারা দুজন যদি কম্প্রোমাইজ করেন তাহলে সবার জন্য লাভ হবে। তাই নিশা কমিশনার আর সান্তোষের মধ্যে একটা কম্প্রোমাইজ করিয়ে দেয়। আর এরপরই প্ল্যান মতো নিশাকে জিজ্ঞাসাবাদ করতে আনা হয়। ম্যাক্সকেও আনা হয়েছে। ম্যাক্স বাইরে থেকে সবই শুনছে। নিশা জবানবন্দিতে বলে, গত কয়েক মাস যাবৎ ম্যাক্সের মনে হচ্ছিল কেউ হয়তোবা ম্যাক্সের বিরুদ্ধে চক্রান্ত করছে। কেউ ওর প্রজেক্টে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। ও ঘুমাতে পারছিল না, ওভার ড্রিঙ্ক করছিল, ও কাউকে বিশ্বাসও করতে পারছিল না। আর অডিটাররা যখন পেড্রোকে ছেড়ে দিল, ম্যাক্স আর শার্দুল তখন বুঝতে পেরেছিল পেড্রো হয়তো পুলিশের সাথে হাত মিলিয়েছে। আর এজন্যই হয়তোবা পথের কাটাকে সরাতেই ওই অফিসার এবং পেড্রোর খুন করেছে। এটা তো ছিল নিশার ভাষ্য। কিন্তু নিশা এগুলো কেন বলল? নিশার এগুলো বলার পিছনে শুধু লোভ নয়, নিশার এই কথাগুলো বলার পিছনে কাজ করছে আশুর খেলা গেম। কারণ আশু সেদিন নিশাকে বলেছিল ম্যাক্স জেলে যাবে, তখন এই কোম্পানির কী হবে, তোমার আর ইরা কী হবে। মানে ম্যাক্স আগে থেকে নিশাকে ব্রেনওয়াশ করে রেখেছে। আর সেই জন্যই নিশা নিজের এবং মেয়ের কথা চিন্তা করেই ম্যাক্সকেও ফাঁসিয়ে দিল।
একদিকে পেট্রো আইসিইউতে জীবন মৃত্যুর সাথে লড়ছে, আর পেট্রোকে খুনের দায়ে শার্দুল পালিয়ে বেড়াচ্ছে। এদিকে ম্যাক্স এখন জেলে বন্দী, কিন্তু অন্যদিকে নিশা ঠিকই ওই প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। মোট কথা আশু এখানে এমন একটা ব্রেনের খেলা খেলেছে যা কেউ বুঝতেও পারেনি। খুব ঠান্ডা মাথায় সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে, আর এর দ্বারা সে এটা প্রমাণ করে দিয়েছে কারোর দুর্বলতা নিয়ে তাকে হাসির পাত্র বানানো উচিত নয়, তাকে অবহেলা করা উচিত নয়। আর যে আমাদের সবথেকে বেশি ভালোবাসে তাকে যদি আমরা ধোঁকা দিই তাহলে তার প্রতিশোধ সবথেকে ভয়ানক হয়। তো আশুর মাস্টার প্ল্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।